রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু হয়ে গেল ডরের 58তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে ডরের এই পর্বটি ধারণ করা হয়েছে ছাগলনাইয়ার উপজেলার এক কোয়ার্টারে। আজকে ডরে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে শাওন এবং তার বন্ধু দীপ্ত, সুমাইয়া এবং শামীম, নাইমা। তারা মূলত ভাই বোন। ডর ছাগলনাইয়া উপজেলার যে কোয়ার্টারে ধারণ করা হয়েছে সেটা বরাবরের মতোই লোমহর্ষক এবং এখানকার কিছু ঘটনা যেটা রেহান এবং সুমনের কাছ থেকে জানব। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি ডরের 58তম পর্ব এবং শুরুতেই সুমন ও রেহানের কাছ থেকে গন্তব্যে যাওয়ার কিছু সাউন্ড বাইট। ডর মানে ভয়। বন্ধু, ঈদের পরের প্রথম ডর, তারপরেও ডর মানে ভয়। আর আমাদের কাছে ডর মানে হচ্ছে প্রথমত একটা জার্নি, এবং ঈদের মধ্যে মোটামুটি আমাদের যাতায়াত করতে হয়েছে এবং কিছু কিছু জায়গায় দম বের হয়ে গেছে। একদম মানে যাতায়াত করছিলাম নাকি আসলে কোনো এক জায়গায় বসছিলাম অনেকক্ষণ, এটা নিয়ে একটু সন্দেহ আছে। তো যাই হোক, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আজকে দোস্ত এমন একটা জায়গায় যাচ্ছি, মনে আছে এই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা স্পেশালিটি আছে। হ্যাঁ, তা তো আছি। আমরা শুরুটা করেছিলাম এই রিজনটাতেই, রাইট। তো অনেক দিন পর আমরা আবারও সেই খুব কাছাকাছি জায়গায় যাচ্ছি। তো চল, এবার কি করবি? চল, বাসে উঠতে হবে। বাসে উঠে আমরা চলে যাব একদম সরাসরি ওই যেখানে গিয়েছিলাম তো সেই তারুর দোকান, সেখানে গিয়ে নামবো। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ফেনী এলাকার ছাগলনাইয়া উপজেলা। এতটুকু পর্যন্তই বলবো। উপজেলার ভেতরে কোথায় কি, কোন বিল্ডিং এর কোন রান্নাঘর, কোথায় রান্নাঘরে যাওয়ার দরকার কি? আপাতত পকেটে যেগুলো আছে তুই কথা বেশি বলিস। বাসের মধ্যে উঠ, ঘুমা, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খা আর ঘুমাইতে থাক। কই যেতেছি না যেতেছি জানবে না, যাইলেই পরে জানা যাবে। পরে কোথায় গাড়ি থামাবে। তুই কিন্তু যেই ম্যানেজমেন্ট করতেছিস আস্তে আস্তে কিন্তু শ্রোতা বন্ধুরা শ্রোতা শত্রু হয়ে যাবে। না, শ্রোতা শত্রু মোটেও হবে না, কারণ মিস্টার ম্যাঙ্গো তো আছে। সবাই একটা একটা করে ম্যাঙ্গো দিবি। যাই হোক, আপাতত আমরা যেটা করি যে একটু গাড়িতে যাই, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। আমরা আপাতত পৌঁছাই যাই সেই ফেনীর তারুর দোকানে, ওখানে নেমে আবার কথা হচ্ছে। অলরাইট, লেটস মুভ। সায়দাবাদ থেকে বাসে করে আমরা পৌঁছাই ফেনীর তারুর দোকান নামক এক জায়গায়। কি তেমন একটা পরিবর্তন হয় নাই তো, তাই না? তেমন একটা পরিবর্তন আসলে তো আমরা ভাবতেছি আমরা অনেক আগে আসছি। আসলে কত, 1 বছর হয়েছে? 1 বছর প্রায় হয়ে যাবে। মাঝখান থেকে এখানে কিছু ঝামেলা ছিল যে এখন যে আমরা যাবো সিএনজি তে উঠবো, মাঝখান থেকে তো সিএনজি তে উঠার উপায় ছিল না, সিএনজি বন্ধ করে দিয়েছিল হাইওয়েতে। যাই হোক, এখন আবার অন হয়েছে। তো আমার মনে হয় আমাদের খুব একটা দেরি করা উচিত না, তার চেয়ে বরং চল একটা সিএনজি নিয়ে। সিএনজিতে দেখ, ওইবার কিন্তু ওই দোকানটাতে মানে খাওয়ার সময় কিছু হয়ে গেছিল, মানে খাওয়া বাকি ছিল। আজকে কি বাকি দেখে তুই আবার টাকা দিবি না? এমন করছ কেন সুমন? এই পর্যন্ত যে কয়টা এলাকায় গেছি তুই কোনো না কোনো দোকানে বাকি লয়ে এসেছিস, কারণ কোনো জায়গায় টাকা। আমি কি করবো, তোরে ঢাকা থেকে নিয়ে যেতে যেতে আমার পকেট খালি হয়ে যায়, তখন আর কিচ্ছু করার থাকে না। পারলে তো আমি তোরে বেচা দিয়া টাকা শোধ করে চলে আসতাম। আমার মার্কেট ভ্যালু থাকলে তো হয়েছিলই। চল আমরা সিএনজি তে উঠি, তার চেয়ে বরং সিএনজি ভাড়া আছে তো না? তুই আসস মার্কেট ভ্যালু। আমি ঈদে কয়েকশো টাকা সালামি পাইছিলাম, এটা রাখবি না। যাও গা, চল উঠি। তারুর দোকান থেকে সিএনজিতে চড়ে আমরা পৌঁছে যাই ছাগলনাইয়ার উপজেলায়। ভালো দোস্ত, যেমন ভাবে তোকে বলেছিলাম, দিস ইজ দ্য হাউস। এবং তোর বর্ণনা করার সাথে যদিও ঘরের ভেতরটার ইন্টেরিয়র অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মূল যে জায়গাটার কথা বলেছিস ওটা কিন্তু অনেকটাই আগের মতোই রয়েছে। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি যখন ঘটনাটা শুনি যার কাছ থেকে, তারা কিন্তু এখন এই ফ্ল্যাটে আর থাকে না। ওনারা শিফট করে চলে যেতে বাধ্য হয়েছেন। কেন তারা চলে গেছেন, কি কারণে চলে গেছেন, এগুলো তো এখনো বলার সময় আসেনি। বলার সময় হয়তোবা আমি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অতিথি
অতিথি যারা বসে আছে তাদের জানার কিউরিওসিটিটা খুব Super বেশি মনে curious হচ্ছে। তারা। আমরা একটু বলতে পারি আপনারা একটু অপেক্ষা করুন, শ্রোতাদের যেগুলো শোনার জন্য সবচেয়ে বেশি ওরা কিউরিয়াস হয়ে আছে সেটা হচ্ছে আপনাদের স্টোরিগুলো। রাইট। আর সবার কিউরিওসিটি কমে যাবে না বেড়ে যাবে এটা বলাতে আমি জানি না, জাস্ট এতটুকু বলবো যে আজকে আমরা এই ঘরে যে কজন আছি আমাদের যতই খিদে লাগুক না কেন আমরা রান্নাঘরে যাব না। কেন যাব না, কিন্তু একটু আমরা যেখানে আছি এটা একটু বলে দিই। হ্যাঁ প্লিজ। কারণ আমরা এমন একটা জায়গায় এসেছি আজকে, এটা হচ্ছে একটা মানে কি বলবো যে একটা ফ্যামিলি এখানে Right. ভাড়া থাকছে এবং খুবই ছিমছাম ছোট্ট একটা ফ্যামিলি, এবং বিশেষ করে রেহান এবং আমার কিছু পার্সোনাল পরিচিতি এবং আমাদের বিভিন্ন লিঙ্কে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ম্যানেজ করানো সম্ভব হয়েছে। হ্যাঁ, এবং স্পেশাল থ্যাঙ্কস টু আন্টি, যে আন্টি আমাদেরকে এই পারমিশনটা দিয়েছেন। আন্টির নামটা আমরা বলছি না, বাট আমাদেরকে উনি পারমিশনটা দিয়েছেন এই কারণে যে আজকে আমাদের সাথে দুজন নারী অতিথি রয়েছে। যাদেরকে আমরা এত রাতের বেলা এক্সটার্নাল স্পটে নিয়ে যাওয়াটা অনেক রিস্কি মনে করি, বাট যেহেতু আমরা একটা ফ্যামিলি বাসার ভেতরে আছি যেখানে এত আপ্যায়ন সুন্দরভাবে করার জন্য আন্টি আছেন, আন্টির দুজন ছেলে মেয়ে আছেন, সো থ্যাংক ইউ। তো সেই জন্য সেই সুযোগটাই আমরা নিয়েছি আসলে, এবং সেই সুযোগটা শুধু আমরাই নেই, সেই সুযোগে আপনাদেরকেও সুযোগ করে দিতে চাই যে এই বাসাটার মধ্যে আসলে কি ঘটনা আছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বাসার যে ঘটনাটা, বাসার যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু জানে না, তাদের কাছে বিষয়টা এখনো গোপনীয়। সো আসলে কি সেই বিষয়টা গোপনীয় সেটা ধীরে ধীরে রেহান আর আমি ক্লিয়ার করছি আপনাদের কাছে। তবে আপাতত যাদেরকে নিয়ে আজকে শুরু করছি তাদের ঘটনাই শুনি। হ্যাঁ চল এখন ঘটনা শোনা শুরু করি আমরা। তিনজন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে যারা তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চায় সবার সাথে, ডট টিমের সাথে, এখানে যারা আছে এবং সেই সঙ্গে যারা রেডিওতে শুনবে সবার সাথে শেয়ার করতে চায়। তো প্রথমে যার সাথে সূত্রপাতটা হয়েছে, ঘটনার শুরুটা যার সাথে, তার কাছে যাই। আপনার নাম? আমার নাম দীপ্ত, গভর্নমেন্ট তুলারাম কলেজে পড়ি। ওকে, নারায়ণগঞ্জে থাকি। অনেক ধন্যবাদ দীপ্ত ভাই যে আপনি পুরা বন্ধু বান্ধব সহ আপনারা আসছেন আমাদের এই জার্নিতে। তো আমরা এবার ঘটনার দিকে যাই যে নারায়ণগঞ্জের মতো এত ক্রাউডের একটা প্লেসে কোথায় কি ধরনের ঘটনা ঘটছে আমরা একটু শুনতে চাই। যদিও ডরে আমরা নারায়ণগঞ্জের অনেক গেস্ট পেয়েছি, আমরা নারায়ণগঞ্জে কয়েকবার ডর ধারণ করার জন্যও গেছি, তো আরো একবার নারায়ণগঞ্জের একটা ঘটনা পাইতে যাচ্ছি। তো শুরু করেন প্রথম থেকে। ঘটনাটা ঠিক 1 বছর আগের। ঘটনাটার প্লেসটা হচ্ছে কাঁচপুর ব্রিজটা, হয়তো পাচ্ছি না। কাঁচপুর ব্রিজ? হ্যাঁ, এত ক্রাউডেড একটা এরিয়াতে হ্যাঁ এই ধরনের ঘটনা ঘটতে পারে? হ্যাঁ হ্যাঁ। তো কাঁচপুর ব্রিজের নিচে একটা টার্মিনাল আছে আপনার, লঞ্চ বা জাহাজ টার্মিনাল বলা চলে। আচ্ছা। আমি আর আমার ফ্রেন্ড শুভ, আমি ওখানে আড্ডা দিচ্ছি, রাত তখন মেবি 12:30 বাজে। তো আড্ডার এক পর্যায়ে তো দেখলাম যে শুভ আমার পেছন দিকে কি যেন একটা দেখছে। তো শুভ মানে আপনার আমার ফ্রেন্ড, যার সাথে আমি আড্ডা দিচ্ছি। তো আমি বললাম, শুভ তুই কি দেখছিস? তো শুভ বললে একটু পিছন দিকে তাকিয়ে দেখতো। আমি তাকালাম, দেখলাম যে একটা অসম্ভব সুন্দর একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আর বলি নেই, রাস্তাটা হচ্ছে আপনার শহর রক্ষা বাঁধ তখন হচ্ছিল। আমি যতটুকু দেখেছি ওই রাস্তাটা, মানে রাস্তাটা সুন্দর, একদম নদীর পাশে, নদীর তীর ঘেঁষা, মানে শহর রক্ষা বাঁধ আর কি। তো তখনও তেমন একটা জনমানব শূন্য বলা চলে, কেউ তখন ওই রাস্তাতে ভয়ে যেত না, রাস্তাটা খালি থাকতো। আচ্ছা। তো রাত 12:30। ঘটনাটা বলছেন এটা কতদিন আগের ঘটনা? এটা প্রায় 1 বছর আগের ঘটনা। তখন আমি এইচএসসি পরীক্ষা দিই, পরীক্ষার সময় চলাকালীন ঘটনা। তো শুভ ওই মেয়েটার পিছন পিছন গেল, তো আমিও শুভর সাথে সাথে গেলাম। কিন্তু কেন, মানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনাদের শুভ হঠাৎ করে বললো যে দোস্ত মেয়েটা একা যাচ্ছে, চল আমরা যাই একটু কথা বলি। তো আমার তেমন একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু শুভ রিকোয়েস্টে আমি যেতে বাধ্য হলাম। তো শুভ যে মেয়েটাকে ডাকছে, এই যে আপু এক্সকিউজ মি, তো মেয়েটা তাকাচ্ছে না। দেন এরকম 2-3 বার ডাকার পরে তো মেয়েটা বললো, হ্যাঁ কি হয়েছে, সমস্যা কি? মেয়েটা কেমন করে জানি বললো। তো শুভ বললো, সমস্যা আপু, রোডটা তো খালি, এই রোডে সচরাচর মানুষ চলাচল করে না, তা আপনি একা একা কেন হাঁটছেন? আপনার তো প্রবলেম হতে পারে। তো মেয়েটা বললে, সেটা আমার হবে, তোমার কি? ওর একটু মানে অস্বাভাবিক ইন্টেনশন কাজ করলো ওর মাথায়। তো বললো, আপনি আমার ফ্রেন্ডের শুভর মাথায়। তো প্রপোজ করলো জিনিসটা। তো মেয়েটা বললো, ওকে ঠিক আছে চলো আমার সাথে। তো ও আর কিছু চিন্তা না করে মেয়েটার সাথে সাথে হাঁটছে, আর আমিও হাঁটছি। তো আমি হাঁটার একটা পর্যায়ে দেখলাম যে ওই স্টেশনের যে গার্ডটা ছিল সে আমার হাত ধরে টানছে যে, বাবা তুমি কোথায় যাও? কে টানছে? স্টেশন মানে যে লঞ্চ টার্মিনালটা ছিল, টার্মিনালের একটা গার্ড। মানে আপনারা যখন হেঁটে যাচ্ছেন তখন একজন সিকিউরিটি গার্ড আপনাদের ফলো করছিল, আমাদের দেখছিল যে আমরা হাঁটছি। তো সিকিউরিটি গার্ডটা আমার হাত ধরে টান দিল যে, বাবা তুমি কোথায় যাচ্ছ? তো আমি একটা হাতটা ঝাড়া দিয়ে ছেড়ে দিলাম যে, কেন, আমি যে এখানে যে আপনার কি, তাতে প্রবলেম কি? তো উনি বললো যে, বাবা রোডটা ভালো না, তুমি একে একে হেঁটো না।
তা আমি আর ওনার কথা কোনো পাত্তা দিলাম না, আমি জাস্ট ওই মেয়েটার দিকে তাকে হাঁটা শুরু করলাম। তো হাঁটতে 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 দেখলাম যে শুভ হাঁটছে, আমি হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা সময় একটা পরিত্যক্ত একটা জুটমেল ছিল ওখানে। তো জুটমেলের পাশে একটা ছোট ঘরের মতো ছিল, চিকন একটা রাস্তা। তো ওই রাস্তা দিয়ে মেয়েটা হাঁটছে, তা আমরাও হাঁটছি। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা সময় দেখলাম যে মেয়েটা একটা ছোট্ট একটা ঘরের সামনে যে দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে মানে আমার কাছে মনে হলো যে অটোমেটিক দরজাটা খুলে গেছে। তো খুলে যাওয়ার পর আমি ভয়ে আর হাঁটতে পারলাম না, আমি দাঁড়িয়ে গেলাম। আমার ফ্রেন্ড তখন ঠিক আমার কোথায় ছিল আমি বুঝতে পারিনি, পুরোপুরি মনোযোগী মেয়েটার দিকে। ঘরের সামনে কি মানে কোনো স্বাভাবিক মানুষজন থাকে? না না না, ওই কোনো মানুষ চলাচলই করে না, ওটা তো পরিত্যক্ত একটা জুটমেল। আচ্ছা আচ্ছা, পরিত্যক্ত। ঘরটাও পরিত্যক্ত, অনেক বছর ধরে ব্যবহার হচ্ছে না এরকম। তো মেয়েটা আমার দিকে পাশ ফিরে তাকালো, তাকানোর সাথে সাথে ঠিক ঠোঁটের কোন একটা বাঁকা হাসি দিল, ঠিক ভয়ঙ্কর একটা হাসি, খুব লম্বা হাসি হলো কিন্তু ভয়ঙ্কর। তো আমার মনে প্রচন্ড একটা ধাক্কা লাগলো। তো পরে আমি যে মুভ করার মতো কোনো শক্তি আমার শরীরে ছিল না। ঠিক এরকম একটা পর্যায়ে মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসিটা দেওয়ার ঠিক 2-3 সেকেন্ড পরে একটা লম্বা জিপটা বের করে দিল। লম্বা জিপটা মানে? মুখ থেকে একটা জিপটা বের করে দিল, ঠিক বুকের মাঝখানে এসে জিপটা এরকম বড়, এত বড় জিপটা, যেটা কোনো স্বাভাবিক জিপটা হতে পারে না। তো ওটা দেখার পর আমি আর সহ্য করতে পারিনি, আমি জাস্ট ওখানে সেন্সলেসে পড়ে গেছি। তো হঠাৎ করে আমি নিজেকে দেখলাম যে আমার চোখে পানি ছিটানো হচ্ছে, এবং পানি ছিটাচ্ছে দারুণ আমার মাথায়, আমার চোখে পানি ছিটাচ্ছে। যে সিকিউরিটি আমাকে হাত ধরে টেনেছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম, সিকিউরিটি ফ্রেন্ড আমার সাথে ছিল, ও আমাকে পানি দিচ্ছিল। মেয়েটার কি হলো? মেয়েটা আমি যখন সেন্সলেসে পড়ে গেছি, তো আমার ফ্রেন্ড আমার দিকে তাকাতেই দেখে যে মেয়েটা উধাও, মেয়েটার কোনো অস্তিত্ব সেখানে নাই। মানে আমি একটু বলি যে হয়তো আমাদের শ্রোতারা একটু মানে কনফিউজ হয়ে যেতে পারে। আপনি যখন এই ঘটনা দেখে মানে সেন্সলেস হয়ে পড়ে যান, তখন শুভ ফ্রেন্ড আমার দিকে তাকায়, আপনাকে ধরতে যায় যখন, ঠিক এই মোমেন্টের মধ্যে মেয়েটা হয়তো না হয়ে গেছে। তখন শুভ আবার ফলো দেখলো ওই জায়গায় কোনো মেয়ের অস্তিত্ব নেই। দারুণ বললো যে এত রাতে তোমরা এই রোড একা একা কেন হাঁটাহাঁটি করছিলাম? আপনার সেন্স ফেরার পর দারুণ আমাকে কথা বলছে। তখন আমি বললাম কই না, তো আমরা তো একা হাঁটছিলাম না, আমাদের সাথে তো একটা সুন্দরী মেয়ে হাঁটছিল। তখন দারুণ বললো কই, কোনো মেয়ে তো ছিল না, তোমরা একা একা হাঁটছিলা, আমি তো দেখলাম, তোমাকে আমি বাধা দিলাম না, তুমি আমাকে সরাই দিলা। মানে আপনারা যখন হাঁটছিলেন মেয়েটা আপনাদের কতটুকু সামনে ছিল? ঠিক 5-6 হাত সামনে ছিল। তার মানে আপনাদেরকে দেখলে তো মেয়েটাকে অবশ্যই দেখার কথা, কিন্তু তিনি নাকি কোনো মেয়ে দেখে নাই, আমরাই নাকি একা একা হাঁটছিলাম আমি আর ও। তখন আমরা তো ভয় পেয়েছি যে তার মানে কি হলো এটা। তো পরে দারুণ বললো যে বাবা এই রোডে এরকম ঘটনা এর আগে অনেক হয়েছে, আমি আগেই বুঝতে পেরেছিলাম যে তোমাদের সাথে কিছু একটা হতে যাচ্ছে, এই জন্য তোমাকে বাধা দিয়েছিলাম, কিন্তু তুমি তো শুনো না আমার কথা। মানে দারুণ আপনাদের এই ধরনের আচরণ দেখেই সে বুঝতে পারছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তার মানে হচ্ছে যেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এই জায়গাটার সাথে কোনো না কোনো একটা কিছু আছে। অবশ্যই আছে। আপনারা এরপরে এই ঘরটা দেখেননি আপনি, যেই খানটাতে নিয়ে গেছে? এরপর পরের দিন আমি আমার ফ্রেন্ড শুভ আবার ওই ঘরটার দিকে গেলাম যে দেখি কি হয়েছে, কিন্তু যে দেখলাম যে ওই ঘরটা আসলে লক, তালা মারা একটা, ওই তালাটা খুবই পুরনো, যেটা প্রায় 5-6 বছর ধরে ইউজ হচ্ছে না, এরকম একটা ব্যবহারই হচ্ছে না এরকম একটা। তাহলে দরজা খুলে গেল কিভাবে? তাহলে দরজা কিভাবে খুলে সেটাই তো প্রশ্ন। অদ্ভুত। মানে আমি জানি না যারা আমার শ্রোতারা আছে কিভাবে নিচ্ছে ঘটনাটা, কিভাবে নিবে, তবে এতটুকু বলতে পারি আমার আর রেহানের যে অভিজ্ঞতা আছে, আমরা যে বিভিন্ন জায়গায় গেছি, আসলে কিছু বিষয় আছে যে আপনি নিজে থেকে না দেখলে এটা কখনোই বিশ্বাস করতে পারবেন না যে আসলে এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো এই হচ্ছে ওই জায়গাটা নিয়ে আপনার অভিজ্ঞতাটা ছিল। ওকে, এরপর আমি যতটুকু জানি যে এই জায়গাটা নিয়ে আরো কিছু ঘটনা আছে, যারা আপনার বন্ধু যারা আছে, যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে, আমরা 3 জন পরে ইনভেস্টিগেট করতে গিয়েছিলাম, তারা এই বিষয়টা নিয়ে আরো ঘাটাঘাটি করেছে। ওকে, সেই ঘাটাঘাটির ফলে আরো কি কি এই জায়গাটা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, এটা একটু আমি জানার জন্য খুব আগ্রহী আমরা। এবার তাহলে ওদের কাছে যাই। দীপ্তর কাছে তো আমরা ঘটনার শুরুটা কিভাবে এটা শুনলাম, এরপরে আরো কিছু ঘটনা আছে যেটা আপনারা নাকি ইনভেস্টিগেট করেছেন, তো এরপরে আপনাদের রেজাল্টটা কি এটা একটু আমরা জানতে চাই। তবে তার আগে দীপ্তর যে 2 বন্ধু রয়েছে তাদের পরিচয়টা একটু জানতে চাই। প্রথমে আপনার পরিচয়। যে আমি শাওন বলতেছি, নারায়ণগঞ্জ বাড়ি আমার। ওকে, আপনি হচ্ছেন শাওন। আপনি? আমার নাম সজল, আমি ঢাকা পলিটেকনিক্যালে পড়াশোনা করি। ওকে, তো শুরুতে কার কাছে যাব আমরা? শাওন। জি। ওকে,
ঠিক আছে, তো আপনার কি অভিজ্ঞতা ছিল এর পরবর্তীতে? আপনি দীপ্তর সাথে এই ঘটনা ঘটার পর আমি যতটুকু শুনেছি আপনিও কিছু একটা জানার চেষ্টা করেছেন, তো এটা একটু ঘটনাটা আমরা শুনি। ঘটনাটা মানে গত 1 বছর আগে ঘটেছিল ওর সাথে। তো নেক্সট যখন আমি 1 বছর পরে ওর সাথে কথা হয়, তো ওদের কাছে ব্যাপারটা শুনি। তো শোনার পর তো আমার খুব ইন্টারেস্ট হয়, আমি জিনিসটা যাচাই করার জন্য। তো একদিন ধরতে গেলে ভালো একটা দিন, সর্বরাতের দিন, রাত্রে নামাজ টামাজ পড়ে তো আমরা রাত্রে নদীর পাড়ে যাই। তো আনুমানিক 2:30টার দিকে তো আমরা প্ল্যানিং করি যে আমরা এখানে যাবো। আচ্ছা, তো এখানে যখন যাবো তো প্রস্তুতি নিয়ে মানসিকভাবে সজল, আমি, দীপ্ত আমরা যাই ওখানে। তো এখানে যাওয়ার পর থেকেই ভিতরে একটা কেমন ধরনের একটা ভাব তৈরি হইতেছিল। তো তারপরেও খুব সাহস নিয়ে যেতেছিলাম ঠিক ওই ফ্যাক্টরিটাতেই। মানে ওকে বলছি ও কোন জায়গা দিয়ে গেছে, কোন রাস্তা। কতদিন ধরে বন্ধ আছে? সম্ভবত 2003 থেকে। আচ্ছা, 2003 থেকে। মানে এরিয়াটাই মানে একটা ভৌতিক একটা এরিয়া মনে হয় আর কি, দেখলে। না দেখলে হয়তো বুঝতে পারবেন আপনারা। যখন আমরা যাই, যখন গলি দিয়ে ঢুকি, ঢোকার পরে বৃষ্টির পানিতে ভেজা কাদা টাদা ছিল, তো তবুও খুব এইভাবে যাই। তো লাইট ছিল না, তো আমাদের হাতে একটা ম্যাচ লাইট ছিল প্লাস মোবাইলের লাইট ছিল, ওগুলো সাপোর্টে ভিতরে ঢুকি। ঢোকার পরে ভিতরে একটু ভয় কাজ করতেছিল সবারই। ভিতরে যাওয়ার পর একটা ডানে মোড় ছিল, তো মোড়ে ঢোকার পরে সোজা যখন চলতে থাকি তখন ভিতরে এত অন্ধকার যে কিছু বোঝা যেতেছিল না, লাইটের আলোগুলো বেশি দূর যেতেছিল না। তো যতটুকু চেষ্টা করতেছি যাওয়ার, হঠাৎ কেন জানি খারাপ লাগতেছে, খুব ভয় কাজ করতেছে যে কি কিছু হবে মনে হইতেছে, এরকম একটা ভাব। ডর মানে ভয়, ডর। হঠাৎ কেন জানি খারাপ লাগতেছে, খুব ভয় কাজ করতেছে যে কি কিছু হবে মনে হইতেছে, এরকম একটা ভাব সবার মধ্যে কাজ করতেছে। তা আমি যখন আমরা সবাই মিলে বলতেছি যে চলো আমরা এখানে চলে যাই, ব্যাক করি, আমরা দিনের বেলা এসে দেখে যাবো, এখন রাত্রে আমাদের কোনো প্রয়োজন নেই এত করার। তো ঠিক আছে, আমরা ব্যাক করি। পিছনে ব্যাক করার সাথে সাথে যখন ওরা সবাই সামনে চলে, তো আমি ওদের পিছনে চলতেছি। পিছনে কারণ আমি একটু সাহসী দেখাইতেছিলাম সবাইকে, অথচ ভিতরে আমার খুব ভয় কাজ করতেছিল। তো যখন আমি পিছনে যাই, পিছন থেকে ওদেরকে সাপোর্ট দিতেছি লাইটে, তো ওরা হাঁটতেছে। তো ওই মুহূর্তটাতে আমি লাইট মারতেছি দেয়ালের মধ্যে, তো আমার ডান হাতের মধ্যে ফোন ছিল আর বাম হাতের মধ্যে লাইটটা ছিল। তো লাইটটা দেয়ালের মধ্যে পড়তেছে, তো হঠাৎ একটা দেখলাম যে একটা ছায়া মূর্তির হাত লাইটটার উপরে পড়লো। মানে দেয়াল স্পষ্ট দেখা যাচ্ছে একটা হাতের দেয়ালের উপর আপনি একটা হাতের রিফ্লেকশন দেখতেছি, যে হাতটা আপনার দিকে এগিয়ে, যে আমার দিকে। তো আমি ভাবলাম যে আমার হাত হলে তো এরকম ভাবে উঠতো না ছায়ার মধ্যে, কারণ আমার হাতে একটা ফোন আছে আর আমি হাত অত উঁচু করে তুলি নেই। সবাইকে মানে সতর্ক করলাম যে চলো তাড়াতাড়ি। অন্য কারো হাতের ছায়া আপনার সাথে যারা ছিল, আমার সজল ছিল, তাদের, কারণ সবাই আমার কাছ থেকে কমসে কম 1 থেকে 1.5 হাত দূরে, আমি সবাই পিছনে আর কি। তো যখন আমি সবাইকে বলি যে কিছু একটা হইতে যেতেছে, তাড়াতাড়ি। আপনারা অলরেডি সেই ফ্যাক্টরিটার পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতরে? জি, তেমন ভিতরে এখনো যাইনি, এখনো রাস্তাতেই আছি, কিন্তু ঠিক আছে গলির ভেতরে আছি। তো যখনই মানে খুব জোরে আগাইতে নিয়েছি, তেমন একটা ধাক্কা যেমন আমার বুকের মধ্যে লাগলো, ঠিক আছে, প্রচন্ড একটা মানে ধাক্কা লাগলো। স্পর্শ কেমন এটা বলতে পারতেছি না, বাট একটা ধাক্কা, কোনো কিছু আপনাকে মনে হচ্ছে যে আঘাত করে আর কি, হঠাৎ করে চলে গেল এইভাবে একটা আঘাত করলো। তো আঘাত করার পরেই আমার শরীর একদম শক্তিহীন হয়ে গেছে। তো আমি কোন রকমে ওইখান থেকে দৌড়ে বের হওয়ার পরে নদীর পাড়ে যেয়ে আমি শুয়ে পড়ি। আমার আর শরীরে শক্তি কাজ করতেছে না, খুব ঘামতেছি, প্রচন্ড নার্ভাস ফিল করতেছি, প্রচন্ড ভয় কাজ করতেছে, মানে কোনো কথা বলতে পারতেছিলাম না। তো ওই মুহূর্তে ওরা সবাই আমাকে পানি টানিয়ে দিতেছিল, পানি টানিয়ে দিয়ে বিভিন্ন ভাবে করতেছিল, বুকে হাত দিতেছিল। তো সারা শরীর এমন কাঁপতেছিল যে আমার এটা বলতে পারবো যে এর আগে কখনো এমনটা আমি অনুভব করিনি আর কি। কারণ হয়তো অনেক ভয় পাই, একদম স্পষ্ট দেখলাম যে আমার একটা হাত, তারপর একটা ধাক্কা লাগলো। তারপর থেকে আমি মানে বুঝতে পারলাম যে এখানে আসলে কিছু একটা হওয়ার কথা, পরিবেশটা এরকম আর কি। এরপরে আপনারা চলে আসেন এখান থেকে? জি, তারপর থেকে চলে আসেন। তো সেইখানে সজলও ছিলেন সেই জায়গাটাতে। তবে এতটুকু মনে হচ্ছে যে আপনাদের কাছে এই ফ্যাক্টরিটার কথা শুনে মানে আমার আর রেহানের দুজনের একটু ওইখানে যাওয়ার খুব আগ্রহ তৈরি হয়েছে। তো আমরা হয়তো কোনো না কোনো একটা সময় সেই ফ্যাক্টরিতে একটা ভিজিট করতে পারি। অবশ্যই আমরা দেখতে চাই সেই ফ্যাক্টরিটা। অবশ্যই ভাইয়া, একটা কথা বলতে ভুলে গেছি যে আমরা যখন ওখানে যাই, তো ওখানে দেখা যায় মিলের দেয়ালগুলোতে, তো একটা দেয়ালের মধ্যে স্পষ্ট ফলো করলাম যে ওখানে বিপজ্জনক লেখা। তো লেখাটা অনেক পুরনো, ঠিক আছে, অনেক পুরনো বোঝাই যেতেছে, শ্যাওলা পড়া, এটা বুঝতে পারলাম যে বিপজ্জনক। কিন্তু প্রশ্ন একটাই যে বিপজ্জনকটা আসলে কেন? ওখানে কোনো ইলেকট্রিকের কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না, ওখানে ইলেকট্রিক কোনো তারও নেই। আর এমন জায়গাতেই লেখা যে এই জায়গাতে আমাদের ঘটনাটা হয়েছে। এলাকার মধ্যে কি এই জায়গাটা নিয়ে এমন প্রচলিত আছে? হ্যাঁ, এলাকার মধ্যে আমি তেমন করতে পারিনি, জাস্ট 2-3 জনের কাছ থেকে শুনছি। যেমন ও বললো, যেমন দারোয়ান
আগের থেকে সে জানতো। তো এরকম দু একজন এরকম বলছে যে তার ফ্যামিলি কারোর সাথে হয়েছে, আরেকজন বললো যে এখানে নাকি একটা মেয়েকে মার্ডার করা হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে মানে একটা মেয়ের আকৃতি প্রায় দেখা যায় এখানে। তো এই যাচাই করলাম। তো আমাদের বাসার এক আন্টি, ওনার হাজবেন্ড আদমজি জুট মিলে চাকরি করতো, ওনার কাছে যখন এই ঘটনা শেয়ার করতেছে উনি বললো যে হ্যাঁ ওইখানে সমস্যা হয়, তোমার আঙ্কেল চাকরি ছাড়া থেকে আসার পর থেকে এখানে অনেক সমস্যা হয়েছে। বিভিন্ন প্রশ্ন এখনো মানে ভিতরে, প্রশ্নগুলো আমি এখনো কোনো দেখা যাক আমরা যে এটার কোনো সমাধান আমরা পাই কিনা। আমরা অবশ্যই যাই সেই জায়গাটা একটু ভিজিট করতে চাই একবার। এই হচ্ছে সেই ফ্যাক্টরিটা নিয়ে আপনাদের ঘটনা। তো আমি যতটুকু জানি ডট টিমের কাছে শুনেছিলাম আপনার নিজেরও হয়তো বা পার্সোনালি কোনো ঘটনা আপনার ফ্যামিলিতে ঘটেছে বা কিছু আপনার সাথে ঘটেছে, তো আমরা সেই ঘটনাগুলো শুনি। আমি প্রথমে বলতে চাই আম্মুর ঘটনা, ঠিক আছে। আমার আম্মু ছোটবেলার ঘটনা, তা আমাকে খুব ইজি ভাবে শেয়ার করছিল। তো আমার নানু ছোটবেলা মারা যায় কোন একটা কারণে। তো নানু মারা যাওয়ার পর থেকে আমাদের আম্মুর পরিবারটাতে একটু দারিদ্রতা চলে আসে। ওই মুহূর্তে বাধ্য হয়ে আমার মামা চাকরিতে জয়েন করে। তো খুব ছোট ছিল, তো তবুও চাকরি করতো একটা বেকারিতে, সাধারণ সিম্পল একটা বেকারিতে চাকরি করতো। নিয়মিত আম্মু ওনাকে নিয়ে আসতো, তো বিকেলে নিয়ে আসতো। তো আমাদের রাস্তাটা থেকে বেকারি দোকান, মানে আমার মামা যেখানে চাকরি করে, তো ওখানে যেতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তো শর্টকাটের জন্য আমাদের নানুর বাসা থেকে ক্ষেত আছে, ঠিক আছে, ক্ষেত পার হয়ে ঠিক আছে গেলে খুব সহজ হয়, 10-15 মিনিট লাগে। তো আম্মু প্রতিদিনের মতো ওই দিনও রেডি হইলো যে আপনার বান্ধবীকে নিয়ে উনি রওনা দিল। তো আমার নানু বাসার সামনে দাঁড়ায় রয়েছে। তো নানু এটা একটা সবসময় অভ্যাস ছিল, আজও অভ্যাস আছে যে আমরা কখনো নানুর বাসায় গেলে নানু আজও আমাদের বিদায়ের সময় তাকায় থাকে আর কি। তো ওই সময় সে এভাবে তাকাইছিল। তো আমার আম্মু তার বান্ধবীকে নিয়ে হাঁটতে হাঁটতে একটা সময় খুব দূরে চলে আসছে। তো ঢালু ছিল, তো ঢালু দিয়ে নামার পরে তো তেমন একটা দেখা যেতেছে না, দূর থেকে নানু দেখতেছে না। তো ওইখানে আমাদের প্রসিদ্ধ একটা বাড়ি ছিল, যে বাড়িটার নাম আমি বলতে চাইতেছি না আসলে, ঠিক আছে। বাড়িটার নাম অনেকেই চিনবে। ওই বাড়িটা খুব প্রসিদ্ধ ছিল, যে ওই বাড়িতে দেখা যেত প্রতি বছরে প্রতি মাসে এরকম মার্ডার হইতো ওই সময়টাতে। ওই বাড়িটা কি মানে মানুষজন থাকতো না? ওইটা পরিত্যক্ত বাড়ি বললেই চলে, কারণ ওইখানে কোনো বাড়ি না, জাস্ট একটা ভিটা। ওইটা কি বাড়ি বলে পরে যাচাই করছে, ছিল 2টা বাড়ি। ওই আম্মু যখন ওইখানে পর্যন্ত পৌঁছায়, তো 2টা বাড়ির মাঝখানে যখন যেতেছে সামনে আগাইতেছে, তো ওই মুহূর্তে দেখলো কি মামা আসতেছে। তো মামা যখন আসতেছে, তো মামার দিকে তাকায় বলতেছে কি ব্যাপার, তুই আসিয়া বলি, তুই যদি আসতেই পারিস আমি কষ্ট করে, তুই প্রতিদিন এসে। তো সে হাঁটতেছে, তার সাথে আম্মু হাঁটতেছে। হাঁটার পর তো একটা সময় সে বুঝতে পারলো যে সে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, তো ওইখান দিয়ে সে যেতেছে না। তো সে সাথে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে কি ব্যাপার, তুই কই যেতেছিস? মামাকে খুব এইভাবে জিজ্ঞাসা করতেছে। তো মামা কোনো কথা বলতেছে না। তো আমি এতক্ষণ যাবো তোর সাথে কথা বলতেছি, তুই আমার সাথে কোনো কথা বলতেছিস না, মানে কি? তো এই কথা বলে তো মামাকে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর থেকে তার মোডটা যখন চেঞ্জ হইতেছে, তখন আমারও শক্তি আস্তে আস্তে চলে যেতেছে। তো বলতেছে যে মামার আস্তে আস্তে তার মাথাটা আর কি, মাথাটা ভ্যানিশ হয়ে গেল, মাথা নাই, শরীরটা বিশাল একটা আকৃতি ধারণ করলো। বিশাল আকৃতি বলতে সাধারণ মানুষের চেয়ে একটু বেশি আর কি। তো শরীরের অনেক বিশাল বিশাল লোম, সারা শরীরে লোমে পরিপূর্ণ হয়ে গেছে। তো বুকের মধ্যে 2টা চোখ, আর মাথা কাটা যেখান দিয়ে, ওইখান দিয়ে রক্ত পড়তেছে, ঠিক আছে, রক্তাক্ত। এই তখন সন্ধ্যার সময়। আর সন্ধ্যার সময় ওই সময় জায়গাটা তো আশেপাশে কোনো ঘর বাড়ি না, ওইখানে ওই সময়টাতে মানে ওইখানে মানুষ স্বাভাবিকভাবে হাঁটতেই ভয় পেত, কারণ এখানে যে বললাম যে মার্ডার হইতো বা বিভিন্ন ভৌতিক ঘটনা শুধু একজনের সাথে না, অনেকের সাথে হয়েছে এখানে, ঠিক আছে। তো আম্মু যেটা বিষয়টা হলো যে দেখার পরে সে শক্তি সম্পূর্ণ হারাই ফেলে। এমন সময় মাগরিবের আজানের সময় হয়ে যায়, আজান অলরেডি শুরু হয়ে গেছে। তো ওই মুহূর্তে আম্মুর একটু শক্তি ফিরে পায়। তো সেও আল্লাহর নাম উচ্চারণ করার পর তার একটু শক্তি পায়, সাথে সাথে সে দৌড় দেয়, প্রচন্ড জোরে দৌড় দেওয়ার পরে দৌড়ে ওই নানু কিন্তু এখন স্টিল নাও এখানে দাঁড়ানো, ওই পর্যন্ত যায়। তো নানুকে দেখে যে একটু আস্থা পায়, তখন এসে ওইখানে সেন্সলেস হয়ে যায়। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে যায়। নানু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর তার সেন্স ফিরে আসে। তো তাকে জিজ্ঞাসা করা হইতেছে কি হয়েছে, অথচ সে কিছু বলতেছে না, কারোর দিকে তাকাইতেছে না, যে জাস্ট জানালার দিকে তাকায়, কখনো দরজার দিকে তাকায়। কি হয়েছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য, ওই যে কি যেন আমাকে ডাকতেছে। আপনার আম্মা বলতো? হ্যাঁ বলতো। তো 1 সপ্তাহ যাবত তার এরকম একটা সিচুয়েশন ছিল। টয়লেটে যেতেছে, বলতেছে যে টয়লেটের উপর নাকি উঠতেছে, ঘুরতেছে, তাকে কি করবে, তাকে নিয়ে যাবে, তাকে ডাকতেছে। তারপর এটা মানে 1 সপ্তাহ পর যে কবিরাজ টবিরাজ দিয়ে তারপর তাকে ঝাড়ফুঁক করানো হয়, তারপর তাকে একটু হয়। ওকে। তো আর এটা নিয়ে আর কোন ধরনের কোনো প্রবলেম? না, এটা দিয়ে আর কোনো প্রবলেম হয়নি। তারপর থেকে তো আম্মু অনেক কিছুই ফেস করে, তো অনেক কিছু বলে, কখনো বলে না, ভাই বোন বা আমরা যদি ভয় পাই। এই আসলে মানে এরকম আমরা ডরে বেশ কয়েকটা এরকম ঘটনা পেয়েছি। আপনি যে বর্ণনাটা দিলেন, যে এই ঘটনাটা আসলে এই যে ঠিক যেই সময়টার কথা বললেন আপনি, ঠিক সন্ধ্যার সময়টাতে, মানে হয়তো এমন একটা জায়গায় উনি এমন একটা সময় উপস্থিত ছিলেন, একটা খুব বাজে একটা জায়গায়,
বাজে একটা সময় উপস্থিত ছিল, যে জন্য এই ধরনের ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আর কোন ধরনের কোন অভিজ্ঞতা কি আপনার আছে? তো হ্যাঁ, একটা অভিজ্ঞতা আছে। যখন ক্লাস 5-এ পড়ি আমি, তো যাই হোক, তো তখন পূজা চলতেছিল, কোন একটা পূজা চলতেছিল। তো একটা ফ্রেন্ড ছিল উজ্জ্বল নাম, তার ছোট ভাই ঘটনাটা শেয়ার করতেছে আর কি। ও তার ছোট ভাই ছিল আর কি, যে বললাম। তো ছোট ভাইটা একটু দুষ্ট টাইপের ছিল, একটু না অনেকটাই আর কি। মানুষদেরকে খুব বিরক্ত করতো, যে কেউ ওর কাছ থেকে এরকম পার পাইতো না। ঠিক আছে, উঠতে গেলে অধিকাংশ মানুষ ওর দ্বারা কষ্ট পাইতো বিভিন্ন ধরনের। একটু বর্ণনা দিই যে রাস্তা দিয়ে কোনো মানুষ হাঁটতেছে, তাকে শুধু শুধু ল্যাং মারতেছে, বা কেউ হাঁটতেছে তাকে বিনা কারণে কারোর সাথে ঝগড়া, বিনা কারণে ঝগড়া করা, এই ধরনের বিষয় একটা ছিল। এইরকম প্রবলেম ফেস আমি নিজেও করছি। তখন আমি একটু বোকাশোকা ছিলাম, তো আমাকেও ঢিল ছুটতো। আমি ওর ফ্যামিলিতে বিচার দিছি, ওর বাইকে বিচার দিছি, তো ও কারো কথা মানতো না। ওকে মানে বকে যাওয়া বলতে যেটা বোঝায় আর কি। হ্যাঁ, তো একদিন যাই হোক পুজোতে গেলাম, তো ওইখানে একটু ভালো লাগতো দেখতে, তখন ছোট ছিলাম। দুপুরে যাই, বিকেলে আসি তখন। তো বিকেলে আসার পর জাস্ট দেখতেছি ওইখানে অনেকজন মানুষ জমানো ওদের বাসার সামনে। কি হয়েছে, উজ্জ্বলের ছোট ভাই, নামটা কি মনে নেই আমার, তো ও মারা গেছে। কিভাবে মারা গেছে, তো আমরা সাথে সাথে তো ভিতরে অনেক কষ্ট করে ঢুকলাম। ঢুকার পরে দিয়ে কি যে উজ্জ্বল তার ভাইকে সামনে কাঁদতেছে, তো মুখ ঢাকা। তো বললাম আমরা যে মুখটা, কেউ আমাদেরকে তার মুখটা দেখতে দিতেছে না। তো আমি খুব রিকোয়েস্ট করলাম, দেখি একটু, সমস্যা নেই তো, কেন এখন দেখা। আর সময় সন্ধ্যা হয়ে গেছিল, তো তারপর অনেক জোরাজোরি করার পর উজ্জ্বলকে রিকোয়েস্ট করলাম। উজ্জ্বল মুখটা উঠাইলো। উঠানোর পরে যা দেখলাম, মানে আমি নিতে পারিনি ব্যাপারটা। মানে কি হয়েছিল যে স্বাভাবিকভাবে দেখতে বলতে তার মাথার, বলতে গেলে মাথা ভাগ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি। ঠিক আছে, কোন রকমে যেমন চামড়া টাইনা, মানে এই করে আর সেলাই, কোন রকম সেলাই দিছে। ঠিক আছে, চেহারা ঠিক আছে, তার কান মানে কাটা, কান 2 ভাগ, তার চেহারা নাক ফাটা। কি ঘটেছে, এরকম ধরনের ঘটনা হয়ে গেছে। তো পরে যখন যাচাই করলাম, তো শুনলাম কি ও আমাদের পাশেই একটা বাসা ছিল, একটা বিল্ডিং আছে, এটা অনেক পুরনো। ওইখানে যারা থাকে তারা সবাই চিনে, কিন্তু নামটা বলতে চাইতেছি না আর কি। 2টা বিল্ডিং একসাথে, একটা নতুন বিল্ডিং, একটা পুরনো বিল্ডিং। তো তাদের দুইটা পাশ অনেক দূরে। যে ঘটনাটা বলছেন এটা নারায়ণগঞ্জ শহরেই? হ্যাঁ, নারায়ণগঞ্জ শহরেই, একটু ভিতরে আর কি, এলাকাতে আর কি। ওকে, যাই হোক, 2টা বিল্ডিং আর কি একসাথেই, মাথা 2টা একসাথে হয়েছে। আর এমনি মানে বলতে গেলে যে 2টা 2 পাশের দূরত্ব অনেক। ঠিক আছে, একটা সাইড শুধু একটা কর্নারে এসে হ্যাঁ মিলেছে, যার থেকে যদি একটু জোরে লাফ দেওয়া যায় তো হ্যাঁ এক বিল্ডিং এ যাওয়া যাবে। তো ওই বিল্ডিংটাতে ও কেন জানি উঠেছিল। তো ওই বিল্ডিং এ একটা কুকুর ছিল, খুব ভয়ানক একটা কুকুর। বলতে গেলে যে ওইখানে অচেনা কাউকে দেখলেই তাকে ফোর্স করবে। হ্যাঁ, খুব ধাওয়া করে, প্রচুর ধাওয়া করে। ঠিক আছে, আর তো যাই হোক, ওই বাসাতেও কোনো কারণে উঠেছিল, কিন্তু এখনো জানি না কেন উঠেছিল। এখানে 3 তলাতে কোনো মানুষ থাকে না, একটা হল রুম আর কি। তো আমি, বিল্ডিংটা কয় তলার ছিল? বিল্ডিংটা ছিল 3 তলা। 3 তলা, 1 তলা 2 তলাতে মানুষ থাকে। ওকে, না না না, সরি, 3য় তলা না, 4র্থ তলাটা ফাঁকা। আচ্ছা, 3য় তলা ফাঁকা না, 3য় তলাতে মানুষ থাকে। তো যাই হোক, আমি শুনলাম যতটুকু যে ওইখানে উঠছিল, তো কুকুর ওকে ধাওয়া করছে, প্রচন্ড ভাবে ধাওয়া করছে, আর ও দুষ্টুমি করছে। এই জন্য কুকুর আরো বেশি উত্তেজিত হয়ে গেছে ওর উপর। অনেকে দূর থেকে শুনছে ও যে উজ্জ্বলের ছোট ভাই ও চিৎকার করতেছে, কুকুর থামাইতে বলতেছে, এরকম একটা। সে নিজে যেই ধরনের বিরক্তি মানুষকে করেছে, সেই জন্য মানুষ তেমন সামনে যেটা হয়েছে এটা মানুষ চায় না, এটা সত্যি। ঠিক আছে, সামনে গিয়ে হলো যে ও যখন দৌড়ে ছাদে উঠে, তো ছাদে উঠার পরে তো কুকুর তো ওর পিছনেই অলরেডি আসিয়া পড়ছে, মানে কামড় দিয়ে ফেলবে এরকম একটা অবস্থা। ও বিল্ডিং থেকে লাফ দেয় অপর বিল্ডিং এ। তো ওই কর্নার দিয়ে না, যে কর্নার যে 2টা একসাথে, ওইখান দিয়ে না একটু দূর থেকে লাফ দেয়, যার কারণে ও লাফ দিয়ে অপর বিল্ডিং এ যেতে পারে না। ঠিক আছে, পা ফসকে যায়, পা ফসকে যাওয়ার পরে সে ওইখান থেকে পড়ে যায়। আর পড়ার ধাপটাও একজন দেখছে, উনিও বলছে যে আমি ফলো করছি কিভাবে পড়ছে, মানে রাস্তা থেকেই দেখা যায় আর কি। উনি সবার আগে আওয়াজ দিছে যে উজ্জ্বলের ছোট ভাইয়ের কি অবস্থা হয়েছে। লাভ দেওয়ার পরেই একটা কানিশের সাথে বাড়ি খায়, এই কানিশ থেকে অপর কানিশ। এবার কানিশের সাথে বাড়ি খেতে খেতে 4র্থ তলা থেকে নিচে, তো নিচে একটা ময়লার একটা জায়গা, বলতে গেলে খুব ময়লা এখানে ফেলে। বিল্ডিংটা যতদিন যাবত, বিল্ডিংটা প্রায় 100 বছরের উপরে হবে, ওই যে ময়লার জায়গাটা অতদিন যাবত। তো ওইখানে যখন পড়ার পরে যখন তাকে উঠানো হয়, অনেকজন মানুষ যে উঠায়, শুনলাম যতটুকু তার ভুঁড়ি বের হয়ে গেছিল, তারপর মাথার মগজ বের হয়ে গেছিল, চোখ বের হয়ে গেছিল, কান ফেটে গেছিল, মানে এমন একটা অবস্থা। তাকে এইভাবেই হসপিটালে নিয়ে যাওয়া, করুণ ভাবে মৃত্যুটা হয়েছে। তো ওইটা অবশ্য দেখি নাই, কিন্তু পরে যে দেখলাম যে তার অবস্থাগুলো, তখন বুঝতে পারছি যে আসলে তার সাথে কি হয়েছিল। তো খুব খারাপ লাগছে, সবাই খুব আফসোস করছে, কারণ যদিও বিরক্ত করছে তবুও মানুষের চোখে সে ছিল। এই জন্য হঠাৎ করে সে নাই চলে যাওয়া, সবাই কেউ এটা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তো তার 1 মাস পর্যন্ত ভালো ছিল। তো 1 মাস পর থেকেই যেটা অনুভব করতে পারতেছে লোকজন, যে ওই ছাদের মধ্যে ওর একটা ছিল কি, ও যখন দুষ্টমি করতো, দুষ্টমি করে ভালো লাগতো, আর হাততালি দিয়ে আর গান গাইতো।
দেখা যেত প্রায় সময় যে ওই বিল্ডিংটার ছাদের মধ্যে ও হাঁটতেছে। মানে কি, মানে সে মারা যাওয়ার 1 মাস পর থেকে ওই বিল্ডিং এর ছাদের মধ্যে তাকে দেখা যায়। তাকে দেখা যায় বলতে একটা মানুষ দেখা যাইতেছে, কিন্তু তাকে চিনা যায় না, কিন্তু তার ভয়েস দেখা যেত যে একটা আকৃতির মানুষ, তার একটা আকৃতি। সবচেয়ে মানুষ বেশি আশ্চর্য হয় যখন তার ভয়েস শুনতেছে, তার ভয়েস দিয়ে সে গান গাইতেছে। একসাথে 2-3 জন না, তারা শুনে না। মানে রাত্রেবেলা 12টা 1টার পর একটা মানুষ দেখা যায় বিভিন্ন কাজে ছিল, এখন রাত্রে 1টা বাজে, আর ওই সময়টাতে দেখা যেত 10টার পরে আমাদের এলাকা নীরব হয়ে যেত। ওই সময়টাতে একটা মানুষ আসা মানে একা, নির্জন, একদম নিস্তব্ধ, আর ওই মুহূর্তে ওই ভয়েসটা খুব ক্লিয়ার শোনা যেতেছে। কেউ গান গাইতেছে ছাদের উপরে, তাকে এসে হাঁটতেছে আর গান গাইতেছে। তো এরকম অনেকেই দেখছে, অনেকভাবে দেখছে। কেউ দেখতেছে যে ছাদের মধ্যে বসে পা ঝুলাইতেছে, কেউ দেখতেছে গান গাইতেছে, কেউ হাঁটতেছে। এরকম ভাবে কয়েকজন থেকে শুনছি, এরকম শুনতাম, কিন্তু আমার ভিতর ভয় কাজ করতো যখন থেকে আমি ওই তার চেহারাটা দেখেছি। মানে ওই বাচ্চা চেহারাটা, ওই চেহারাটার জন্য আমি অনেকদিন ঘুমাইতে পারি না, চোখের মধ্যে ভাইসা ওঠে। তো আমি একদিন প্রায় 9:30টার দিকে নানুর বাসা থেকে আসতেছি, গলির সাথে আসতেছিলাম, কারেন্ট চলে গেছে হঠাৎ। তো ওই সময় দেখতেছিলাম যে ছাদের মধ্যে চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাইতেছে ছায়া হাঁটতেছে। কিন্তু হ্যাঁ, ওই সময় কোনো গান শুনি নাই বা কোনো ভয়েস শুনি নাই শিওর, কিন্তু এটা অন্তত আমি গ্যারান্টি দিতে পারি যে ওই ছাদেতে মানে রাত্রিবেলা কোনো মানুষ ওঠে না। দিনের বেলায় ওঠাটাই ইম্পসিবল, কিন্তু উপরে উঠতে কোনো মানুষকে আমি তেমন দেখি নাই, খুব কমই চোখে পড়ছে, আর এত রাত্রে তো ইম্পসিবল। তো ওইটা আমি, মানে আপনি কোনো না কোনো ভাবে কনফার্ম যে ওটা মানুষ, আমি কনফার্ম এটা মানুষ ছিল না। আর যেহেতু আমি শুনছি মানুষ দেখতেছে, তো তাদের মতো আমার দেখাটাও ভুল না। এই ছিল আপনার সর্বশেষ এক্সপিরিয়েন্স। এরকম ঘটনা আসলে আমার নিজেরও একটা ঘটনা আমি জানি, খুবই করুণ একটা পরিণতি হয়েছিল, এবং সেই বাড়িটাতে আমি গিয়েছিলাম একবার। সেই বাড়িটা ছিল সিলেট শহরের একটা বাড়ি। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 12টা বেজে 6 মিনিট হচ্ছে সময়। অনেকেই ঢাকাতে ফিরছেন, কিংবা অনেকেই ঈদ করতে গ্রামে গিয়েছেন, এখনো গ্রামেই অবস্থান করছেন। তাদের সবাইকে ডরের রেসিপিটা মনে করিয়ে দিচ্ছি, এবং আমরা বিলিভ করি যারা সত্যিকার অর্থে ডরকে টেস্টের জায়গাতে নিতে চান, ভয় পেতে চান, তারা প্লিজ আমাদের রেসিপিটা ফলো করবেন। প্রথমে নিশ্চিত হয়ে নিন আপনার রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটি আপনি পাচ্ছেন কিনা। নইলে যে সাউন্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলো আপনার ভেতরে কোনো ধরনের দোতনা তৈরি করবে না। সুতরাং রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, রেডিওর পরিষ্কার সাউন্ড নিশ্চিত করুন, এবং আপনি যেভাবে ডর শুনছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে শুনবেন সেই জায়গাটি নির্জন এবং ঘরের বাতি নেভানো হতে হবে। আপনি যদি বাইরে শোনেন তাহলে নির্জন জায়গা বেছে নিন। অন্ধকার ঘরে জানালাটা খোলা রাখুন, নির্জন নীরবতায় উপভোগ করুন ডর। প্রিয় শ্রোতা, যেখানটাতে বিরতি নিয়েছিলাম ঠিক সেখানে আবারও ফিরছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ডর। সেই বাড়িটা ছিল সিলেট শহরের একটা বাড়ি, এবং সিলেট শহরের সেই বাড়িটাতে আজও পর্যন্ত মানে ওই রুমটা কেউ ব্যবহার করে না, এবং ওই ভাড়া বাসাটা একদম ফাঁকা আছে। কারণ একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলির একটা বাচ্চা ছিল, যে বাচ্চাটা খুবই মানে দুষ্ট ছিল। দুষ্ট বলতে বাচ্চারা নর্মালি যেই ধরনের দুষ্টামি করে আর কি, একটু আলাদা আচরণ করতে, খুব দুষ্ট ছিল। তো একদিন এই বাচ্চাটা দুষ্টামি করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টলি ওখানে মারা যায়। মাথায় একটা আঘাত পায়, এত বিভৎস এই ধরনের কিছু না, কিন্তু মাথায় আঘাত পায়, ভেতরে রক্তক্ষরণ হয় এবং খুব দুঃখজনকভাবে মারা যায়। কিন্তু এরপরে ঘটনাটা হয় কি, মানে রাতের বেলা দেখতো কি যে কোনো বাচ্চা খেলছে, এবং এটা সবাই অস্তিত্বটা অনুভব করতো যে এই বাচ্চাটা খেলছে। তো প্রথমে হয়তো একটু ভাবা হইতো যে বাচ্চাটা এত ভাবেই সবার সাথে অ্যাটাচ ছিল, সবাই হয়তো মানসিকভাবে এই জিনিসটা অনুভব করে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, একটা পর্যায়ে দেখা গেছে যে এটা মোটামুটি একটা সবাই এই ধরনের বিষয়টা টের পাচ্ছে। তো ওই বিল্ডিংটাতে যেই কয়টা ফ্যামিলি ছিল, পুরো ফ্যামিলিটা আসছে এক এক করে ওই বিল্ডিংটা খালি করে দিয়ে চলে গেছে। তো অনেকদিন বিল্ডিংটা পরিত্যক্ত ছিল। তো এর সর্বশেষ আমি যতটুকু জানি, ওই বিল্ডিং এ একটা ফ্যামিলি সবকিছু জানার পরেও সেই ফ্যামিলিটা ওই বিল্ডিং এ শিফট হয়েছে, এবং এরা বেশ কিছুদিন যাবত আছে ওখানে, মোটামুটি খুব একটা প্রবলেম ফেস করছে না। তো আপনার এই ঘটনাটা শুনে আর কি আমার এই ঘটনাটার কথা মনে পড়লো। তো যাই হোক, অনেক ধন্যবাদ যে আমাদের এই জার্নিতে এসে আপনাদের এই অভিজ্ঞতাগুলো বলার জন্য, এবং সেই সঙ্গে আপনারা যেই ফ্যাক্টরিটার কথা বলেছেন, ডেফিনেটলি আমি আর রেহান কোনো না কোনো একদিন মানে আপনাদের এই ফ্যাক্টরিতে আমরা চলে যাব। অবশ্যই অবশ্যই।
ডর মানে ভয়, আর ভয় মানে ভয়ের কিছু এক্সপেরিয়েন্স, কিছু অভিজ্ঞতা আমরা সবার কাছ থেকেই শুনি। আর সবসময় আমাদের সাথে থাকে এমন কিছু অতিথি যারা চায়নি, তবুও তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেই ঘটনাগুলো তারা আমাদের সাথে শেয়ার করে। আর আজকেও অনেক অতিথি আছে আমাদের সাথে, তাদের মধ্যে একজনের কাছ থেকে আমরা এখন কিছু এক্সপেরিয়েন্স শুনবো। ফার্স্ট অফ অল আপু, আপনার পরিচয়টা। আমি সুমাইয়া প্রিয়া, রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি এসেছি ঢাকা মুগদাপাড়া থেকে। আচ্ছা, তো অনেকদিন পর আমরা আবার ডরের একজন নারীকে পেলাম যাদের এক্সপিরিয়েন্সটা আমরা শুনতে চাই। তো এক কাজ করি, ঘটনার দিকে চলে যাই। হ্যাঁ, ঘটনার দিকে চলে যাই। আর আরেকটা ঘটনা মনে করিয়ে দিতে চাই যে গতবার আমরা যখন নারী অতিথি নিয়ে এসেছিলাম, ফেসবুকের থ্রুতে কিছু মানে কমেন্টস আমরা পেয়েছিলাম যেটা এক্সপেক্টেড ছিল না। তারপরেও আমরা আসলে ওই গুটি কয়েক মানুষের জন্য তো আর আমরা গুটিয়ে যেতে পারি না, রাইট? সো আমরা স্টার্ট করতে চাই। ফার্স্টে কোন এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? ফার্স্ট আমি যেটা দিয়ে আমার শুরু আর কি এই ধরনের এক্সপেরিয়েন্স হওয়া, আমার কাজিনের সাথে, ওকে, ওটা দিয়ে শুরু করছি। এটা কবের ঘটনা এবং কোথায় ঘটেছে? এটা হচ্ছে 2011 এর লাস্টের দিকের ঘটনা, আর এটা হয় রাজবাড়ী পাংশা উপজেলায়। ওকে, তো ওখানে হচ্ছে আমরা যাই ঈদ করার জন্য মেইনলি। গেলে আমার কাজিন যে দুইটা বোন আছে, ওরা দুইজন আর আমি মানে মোটামুটি খুব বেস্ট ফ্রেন্ড টাইপের আর কি। আচ্ছা, তো আমার এক বোন আমাকে বললো যে আপু চলো, আমার একটা খুব ফেভারিট প্লেস আছে, তোমাদেরকে দেখাই নিয়ে আসি। আমি, আমার ভাই আর আমার দুই বোন রওনা হলাম। তো আমরা রেল লাইন ধরেই হাঁটতেছিলাম, মেনলি রেল লাইন ধরে আমরা 2 কিলোমিটার চলে গেছি। ফার্স্ট খেয়াল হয় নাই, যখন দেখতেছি যে আজানের টাইম হয়ে আসছে তখন খেয়াল হয়েছে। আচ্ছা, তো যখন খেয়াল হয়েছে তখন দেখতেছি যে আমরা আছি একটা ব্রিজের ওখানে, যেটা হচ্ছে কালিকাপুর ব্রিজ বলে। আচ্ছা, ওই জায়গাটা অনেকেই চিনবে। তো ওই ব্রিজের ওখানে মেইনলি ওটাকে বদ্ধভূমি বলে, যে ওখানে অনেক মানুষ মারা গেছে, প্লাস ওখানে কাটা পড়ে মানুষ মারা যায়। হ্যাঁ, আচ্ছা। আর তাছাড়া হচ্ছে ওই কাটা পড়ে, দ্যাট মিনস এটা হচ্ছে হ্যাঁ, রেল লাইনের সুসাইডও করে ওখানে। রেল লাইনের ব্রিজ ছিল। হ্যাঁ, মানে একটা অনেক বড় খাদের মতো ওই জায়গাটা একটা ব্রিজ করা হয়েছে। ওই ব্রিজটাতেও আমরা যাইতাম, কিন্তু মেইনলি ওখানে কয়েকটা ছেলে বসেছিল, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য আমরা ওখান থেকে ব্যাক করছি। করার পরে যখন আমি বাসায় আসছি, তারপরে আমি তো রাজশাহীতে চলে আসছি। আসার পরে প্রায় 2 মাস পর আমার খালামণি আমাকে ফোন দেয়। দেওয়ার পরে খালামণি আমাকে খুব বকাঝকা যে তোরা কোথায় গেছিলি, এটা ওইটা। আমি তারপর বুঝি নাই যে কি ব্যাপার, খালামণি কি হয়েছে। খালামণি আমাকে বলতেছে তোরা কি কালিকাপুর ব্রিজের ওখানে গেছিলি? বললাম যে জি খালামণি, কেন, কোনো সমস্যা? তারপর খালামণি মানে ফোন রেখে দিছে রাগ করে। তারপর আমি আমার আম্মুকে ফোন দিলাম যে আম্মু কি হয়েছে। তখন আম্মু বললো যে এরকম আমার ছোট বোন যেটা ছিল কেয়া, ওকে হচ্ছে নাকি কিসে যেন পজেস করছে। আচ্ছা, মানে ওকে আসর বসানো না কি যেন বলে, একটা আঙ্কেল আসর করা হয়েছে। আসর না মানে ভাইয়া, ওইটাকে আসর বলে। আসর মানে কি অজু করে এসে জায়নামাজ। আচ্ছা, ইটস কাইন্ড অফ আ রিচুয়াল। হ্যাঁ, তো ওখানে বসানো হয়েছে। আমাদের একটা আঙ্কেল আছে, উনি কোরআনে হাফেজ আর কি। তো উনি ওর উপরে একটা কিছু আনছে, ওর ভিতরে যেটা ছিল। একটু ক্লিয়ার করেন আমাদেরকে যে কি দেখে মনে হয়েছে যে ওর উপর পজেশন ধরনের কিছু একটা দ্বারা সে পজেসড হয়েছে? কি সিমটম ছিল? যেমন ওর চোখ মুখ লাল হয়ে যাওয়া, তারপরে হচ্ছে উল্টা পাল্টা বকা, তারপর ধরেন ময়লা আবর্জনা খাওয়া। ময়লা আবর্জনা মানে যেমন খালামণি যেমন মাছ কেটে রাখছে, আষ্টে বা ময়লা ফেলে দিছে, ওখান থেকে খুঁটে খুঁটে ময়লাগুলো নিয়ে আসে মুখের মধ্যে দিয়ে, এরকম মানে আছে ঘন্টার পর ঘন্টা। তারপর ভয়েসে কি কোনো চেঞ্জ এসেছিল? হ্যাঁ, ভয়েস মোটা হয়ে গেছিল। আর মানে খালামণি বলতেছে আমি যে মা, আমারই ভয় লাগতো ওর চাহনি দেখে। প্লাস আর এইজ কত ছিল ওর? ওর আমার থেকে 4 বছরের ছোট এরকম। ওই সময়ে মানে কত বছরের হতে পারে? ওই সময়ে 2011 সালে 17 এরকম এজ হবে হয়তো বা। আচ্ছা আচ্ছা, ওকে, 16-17 মানে কলেজে পড়ে আর কি। ওকে, তো আমার খালামণি বলতেছে যেমন চোখের পলক না ফেলে একদম ছাদের দিকে তাকায় থাকতো, ঘন্টার ঘন্টা ওইভাবে আছে, মানে ঘন্টার পর ঘন্টা সে ওইভাবে তাকায় আছে। পরে ওকে যখন ওইটা ছেড়ে যাইতো আর কি, তখন একটু নর্মাল হতো, তখন ওকে জিজ্ঞেস করা হতো যে তুই কি দেখিস সেভাবে তাকায়, বলতো আম্মু আমাকে হচ্ছে ওয়ালের মধ্যে বিভৎস ছবি দেখায়। ও, দ্যাট মিন্স সে ওখানে তাকিয়ে কিছু দেখছে। হ্যাঁ, কিন্তু চোখ বন্ধ করতে পারে না।
মানে চোখ এমন ভাবে ধরে রাখছে যে চোখ বন্ধ করা হবে না, চোখের পলক পর্যন্ত না না মানে চোখের পলক ফেলার ক্ষমতাটা তার ভিতরে না, থাকে না। না, সে দেখতে বাধ্য। আর আমার অন্য খালামণিরাও তো আছে, এমনকি তারা না আমার নানা বাসা থেকে গ্রাম বাড়ি থেকে চলে আসছিল ওদের বাসায় শুধুমাত্র ওকে দেখার জন্য। আচ্ছা এমনকি ও মাঝখানে শুইতো আর সবাই মিলে ওর পাশে শুইতো, আচ্ছা। কারণ রাত্রেবেলা বের হয়ে যাইতো বাসা থেকে। Oh my God. এমনও হয়েছে 2-3 বার বেরও হয়ে গেছে বাসা থেকে। আচ্ছা আমার খালাদের বাসার পাশে একটা কি গাছ যেন আছে, আমি গাছটার নাম ভুলে গেছি, ওই গাছের ওখানে চলে যাইতো বারবার। সে যখনই বের হতো হ্যাঁ, তখন সে ওই গাছটাই ছিল ওই তার গাছের destination। ওখানে। আর ওর বাবা মানে আমার খালু মাঝে মাঝে আমাদেরকে ছোটবেলায় গল্প শোনাতো যে ওই গাছে কিছু একটা আছে আচ্ছা এটা। আর ও যখন পজেস হয় তার কিছুদিন আগ থেকে দেখতো যে একটা স্ট্রেঞ্জার টাইপের ওর পিছু নেয়, ওর কলেজের ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি বললাম যে তোর সময়টা কখন, বলতেছে আপু ভর দুপুর বেলা, আমি যখন মানে কলেজ শেষ করি। রাস্তায় দিনের বেলা সে দেখতো কেউ তাকে ফলো করছে। হ্যাঁ হ্যাঁ, আর ওর ফ্রেন্ডদেরকেও বলতো যে ওই দেখ ওই লোকটা আমাকে ফলো করে, তো কেউ মানে বুঝতে পারতো না। এমন কেউ কয়েকটা দোকানে বা এখানে ওখানেও জিজ্ঞেস করছে যে এরকম এরকম চেহারার কোন লোক কি আসছে নাকি এখানে নতুন আসছে নাকি, কারণ গ্রামে ঘটনাটা হচ্ছে এরকম যে সে দেখতো কেউ একজন ফলো করছে, হ্যাঁ। বাট অন্য কেউ তাকে দেখতো দেখেনি। না। না গ্রামগুলোতে পাড়া বলে না, যে একই পাড়ায় কয়জন থাকে কি থাকে মুখ চেনা কিন্তু সবাই। না, গ্রামের মধ্যে হ্যাঁ। এটা তো কাউকে কাউকে জিজ্ঞেস করতো যে আঙ্কেল এরকম এরকম চেহারার কাউকে দেখছেন নাকি, কেউ দেখেনি। আচ্ছা। আর ও বলতো মানে লোকটা কেমন যেন একটু মুখ ঝুলে গেছে, কিভাবে কথা বলে, তারপরে হাঁটার ভঙ্গি নাকি কিরকম আমরা যেমন এক পা করে যাই, আচ্ছা। ওই লোকটা এক পা পিছে থাকে এক পা আগায়, আবার ওই পা Okay. টেনে নিয়ে আসে আবার এক পা আগায়, এভাবে হাঁটে। Right. তো ও বলতেছে একদিন আমাকে ফলো করছে, আমি হাঁটতেছি মনে হচ্ছে কি ওই এক পা করে করেই হাঁটতেছে, কিন্তু সে মানে উড়ে আসতেছে এরকম একটা। তো প্রচন্ড ভয় পায় যে ওই রাস্তার ভিতরে বললো কোনো বাড়িঘর নাই, কিচ্ছু নাই, মানে একটা সরু রাস্তা, কোনো সরু পথও নাই আশেপাশে। ও তখন ভয় পাইছে যে লোকটা আবার কোনো ক্ষতি না করে। তো সামনে দেখতেছে ওর আরেকটা বান্ধবী আসতেছে, ওকে ধরে বলতেছে দেখ লোকটা আমাকে ফলো করতেছে, জাস্ট পিছে তাকাইছে দেখে কেউ নেই। সে নিজেও দেখতে পাচ্ছে না। হ্যাঁ, তো ও তারপরে ওই পিছন দিকে রাস্তা যত দূর যায় তত দূর পর্যন্ত গেছে। ওখানে একটা জায়গা আছে টেম্পো স্ট্যান্ড বলে, বলতেছে আপু আমি টেম্পো স্ট্যান্ড পর্যন্ত গেছি, তো কোথাও না ওকে নাই। খোঁজার জন্য। হ্যাঁ হ্যাঁ, যে লোকটাকে। তো একদিন ওদের বাসা যেটা ওটা হচ্ছে যে নিচতলা থেকে দোতলা উঠতে গিয়ে মাঝে একটা বসার জায়গা আছে, ও নিচতলা থেকে দাঁড়িয়ে দেখতেছে ওখানে ওই লোকটা বসে আছে। বাসায়? হ্যাঁ Oh my God. ওখানে বসে আছে। ও জাস্ট ওদের ভাড়াটিয়া একটা আপুকে বলতেছে আপু ওই লোকটাকে দেখো, তো ওই আর দেখে না, ভাড়াটিয়া দেখতে পাচ্ছে না। কিন্তু সে স্পষ্ট হ্যাঁ দেখতে সে পাচ্ছে। দেখতে পাচ্ছে। তারপর ভয়ের চোটে বলতেছে আপু আমি উপরে উঠতেছিলাম না, তো একটু পরে দেখতেছি সে নাই। এখন সে তো আর দোতলা থেকে লাফ দেয়নি, তাহলে কোথায় গেল? সেটাই। কারণ দোতলা অনলি কেয়ারা ওরাই থাকে, আর কেউ থাকে না। এই লোকটা ওই পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লোকটা তাকে পিছু নেয়, যে সব তো একই পার্সন, হ্যাঁ, বারবার একই মানুষকে সে দেখতে একই পাচ্ছে। মানুষ। আরেকটা হচ্ছে যে মানে ওকে যেদিন পজেস করলো সেদিনের ঘটনা, সেদিন হচ্ছে ওকে ওদের বাসায় গ্রামবাড়ি যেটা হয় যে ওদের বাসার দরজার সামনে হচ্ছে একটা মাটি দিয়ে চুলা বানানো হয়েছিল, যে বারবার পিছন দিকে না গিয়ে বাড়ির সামনে একটা চুলা, তো ওখানে বসে ও চা বানাচ্ছে। এখন ড্রয়িং রুমে বসা হচ্ছে আমার খালু আর আমার ছোট খালা। আচ্ছা। তো তখন কে যেন নক করছে, কেটে 2টা টোকা দিচ্ছে। তো ও গিয়ে বলছে আপু তোমার আসতে হবে না, আমি দেখতেছি। সন্ধ্যার পরে ও গেছে বাইরে দেখতে যে কে আসছে, অনেকক্ষণ হয়ে গেছে আর ব্যাক করে না। পরে আমার খালু বের হয়েছে, খালু বলতেছে যে এবার মেয়েটা কোথায় গেল। খালু বের হয়ে দেখতেছে একটা মানুষকে যে পিছমোড়া দিয়ে ধরলে যেরকম হয়, মানে 2 হাত পিছনে দিয়ে মুখ টুক চেপে ধরলে যেরকম, ও ঠিক ওরকম একটা পজিশনে আছে, কিন্তু ওর আশেপাশে কেউ নেই। My goodness, সেভাবে বেঁকে আছে সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস কমপ্লিট কেস অফ পজেশন, নো ডাউট অ্যাবাউট। ওইভাবে হয়ে আছে, মানে গো গো সাউন্ড করতেছে, করতে করতে খালু গিয়ে ধরছে আর সেন্সলেস হয়ে গেছে। কয়টার সময়? এটা হচ্ছে সন্ধ্যার পরে ভাইয়া, মানে সন্ধ্যার পরে যে চা খাওয়ার টাইম হয় আর কি, আমাদের ওই চা বানাচ্ছিল। আচ্ছা, সন্ধ্যার পর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় ও বলতেছে আপু তখন থেকেই মেবি আমাকে ধরছে আচ্ছা। এরকম। এই টাইমের ব্যাপারগুলো বারবার চলে আসে কিন্তু। দেখ এই সন্ধ্যার পরে ঠিক দুপুর 12টায়, ঠিক রাত 12টায়, ঠিক রাত 3:30টায়, এই প্রহরগুলো অন্যরকম। আর ও বলে যে মাঝে মাঝে ও যখন একা একা থাকে মনে হয় যে সামনে কেউ জোরে নিঃশ্বাস ফেললো বা পিছে কেউ আছে বা এরকম আর কি। তো ওকে যেটা করছে যে ওই রিচুয়ালের মধ্যে ওকে ওই পানির মধ্যে অনেক কিছু দেখাইছিল ওই আঙ্কেলটা, মানে ওই ও যে শয়তান টাইপের যে জিনিসটা সুসাইড করে মারা গেছে ওর উপর পজেস করছে।
ওইটার চেহারা আনার চেষ্টা করতেছিল আঙ্কেল ওইটার মধ্যে, ওই শুধু দেখতে পাচ্ছিল আর কেউ না। মাঝখানের একটা অংশ তো বুঝলাম না, সুইসাইড করে মারা গেছে মানে যে ওর উপরে আসর করছে, পজেস করছে। ঘটনাটা কি এমন, আমার লিঙ্কটা যেরকম মনে হচ্ছে যে আপনারা যেই জায়গার কথা বললেন, আপনি বলছিলেন যে এটা একটা সুইসাইড স্পট এবং অনেক দুর্ঘটনা এখানে একটা বৌদ্ধভূমি ছিল, ওখান থেকেই ধরেছে। এবং সেই মানুষটা কি ওখানেই সুইসাইড করেছিল। আর উনি যেটা বলছে, মানে ওর ভয়েসে বলছে যে ওনার গায়ে নাকি পা লাগছিল আমাদের। আচ্ছা, আপনারা ওই যে সন্ধ্যার সময় তিনজন ঘুরতে গিয়েছিলেন? তিনজন ওখানে, আমরা জাস্ট রেল লাইন ধরেই হাঁটতেছিলাম সবাই, তো ওখান থেকেই ওকে মেইনলি ধরছে। পরে বলছে যে 3টা মেয়ে রেখে তুই ওকে ধরলি কেন, আর 2জন কি দোষ করছে, এইভাবে বলছে। তো ও বলছে আমার এটাকে বেশি পছন্দ হয়েছে, এ ধরনের। আর মানে রাশি আমি জানি না কতদূর কি, কিন্তু ওর একদম পিওর তুলা রাশি। আচ্ছা, সেই জন্যই হয়তো বা তাকে ওই পানিতে দেখাতে পারছিল যে ওই চেহারাটা। কারণ ওই রিচুয়ালটা তো আমার সাথেও করছে, এই জন্য আমি আপনি কিছু দেখতে পান না? না, আমি কিছুই দেখিনি। তারপর কি হলো? তো ওকে ওখানে দেখাইছে, ওকে নাকি বিভিন্ন জায়গা, ও পানির মধ্যে দিয়ে ট্রাভেল করছে আর কি, বিভিন্ন জায়গা নাকি কিভাবে দেখছে, ওখানে নাকি বিভিন্ন জিনিস ও দেখতেছে আর ওই আঙ্কেল দেখতেছে, আর কেউ দেখতে পাচ্ছে না। তো ওই পানির মধ্যে দিয়েই জিনিসটাকে নিয়ে এসে আঙ্কেল ওখানে ওইটাকে বেঁধে ফেলছে আর কি পানির মধ্যে। যেভাবেই হোক ওইটা বেঁধে ফেললে কিছু একটা রিচুয়াল করছে, কিন্তু এখন পর্যন্ত ওর সাথে এরকম প্রবলেম হয়। এখন পর্যন্ত সেগুলো হচ্ছে? ওইরকম সিভিয়ার ভাবে কি হচ্ছে? এখনো কি সেরকম দেখতে পাচ্ছে বসে থাকতে বা পিছু নিতে দেখতে পাচ্ছে? মাঝে মাঝে পায় ভাইয়া। না না, ময়লা টয়লা ওগুলা না, কিন্তু কমেছে আগে। কমছে, হ্যাঁ। মানে ও যখন পজেস ছিল তখন ওর বিভিন্ন কার্যক্রম এগুলো ভিডিও করা ছিল, ওর ছোট ভাই ভিডিও করছিল, তারপর ওর বান্ধবী একটা, কিন্তু ওগুলা যখনই ও দেখতো ওর নাকি ওরকম চোখ মুখ উল্টায় অন্যরকম অবস্থা হয়ে যায়। আমাদের বাসায় তো আসে মাঝে মাঝে, তা আমি বলতেছিলাম একদিন যে তোর ওই ভিডিও গুলা কোথায়, বলতেছে আপু ওগুলা তো ওরা নাকি ডিলিট করে দিছে, কারণ ওগুলা দেখলে আমার প্রবলেম হয়। ওকে, তারপর কি হয়? তো ওর সাথে যে ঘটনাগুলো হয় সেগুলো ওভাবেই মোটামুটি শেষ হয়। তো শেষ ঠিক হয় না, মানে এখনো চলছেই। আচ্ছা, কিন্তু ইন দ্য মিন টাইম আমার সাথে কিছু ঘটনা ঘটে যখন আমি রাজশাহীতে চলে আসছিলাম। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে। সেটা হচ্ছে যে ওকে যেভাবে আঙ্কেল রিচুয়াল করছিল আর কি, ওকে হাতে একটা আংটি দিয়ে তাবিজ দিয়ে যাই হোক, আমাকেও সেম, প্লাস আমার আরেকটা বোন যে আছে টাঙ্গাইলে, ওকেও করছে। মানে কাইন্ড অফ একটা ভয় থেকে যে আপনাদের উপর যেই তিনজন আপনারা ছিলেন। কারণ আমাদেরকেও ওটা বলছিল যে ছাড়বে না এই ধরনের কথাবার্তা। আচ্ছা, কারণ আম্মুর ভয় ছিল কি যে আমরা থাকি 2জন, বাকি 2জন হোস্টেলে, যদি আমাদেরকে বাইরে নিয়েও যায় কেউ কিন্তু কিছু করবে না, কেউ মানে ওইভাবে কেয়ার নিতে পারবে না। আমার হাতেও আংটি ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমি এরকম আংটি হাতে দিয়ে অনেকেই কোশ্চেন করতো যে এটা কিসের, কি পাথরের বা কি কিসের জন্য। তখন আমি একদিন বিরক্ত হয়ে আংটি খুলে ফেলছি আম্মুকে না বলে। আম্মু পরে আম্মুকে একদিন বলছি যে আম্মু আমি তো আংটি খুলে ফেলছি, তখন আম্মু আমাকে বকাঝকা করলো যে এই আংটি নাকি খুলে ফেললে এটার পাওয়ার শেষ। তারপর আমি মেসে উঠলাম আর কি, এটা ছিল 2011-ই নভেম্বরে। আচ্ছা, রাজশাহীতে বিনোদপুরে আমি একটা মেসে ছিলাম। আচ্ছা, ওখানে আমার একটা ফ্রেন্ড দিয়ে আমাকে ঠিক করে দেয় মেসটা। আমি গেলাম, গিয়ে ওখানে উঠলাম 3 সিটের একটা রুমে, কিন্তু আমি একাই ছিলাম আর কি, বাকি 2জন ছিল না, কারণ ওই টাইমটাতে না মেসে বেশি মানুষ থাকে না, কারণ জানুয়ারির দিকে হচ্ছে উঠে অনেকে। তো আমার রুমে একটা জানালা ছিল আর রুমের সাথে অ্যাটাচড বারান্দা। তো জানালা যেটা আমি একটু ভয় পাই আর কি, তো আমি জানালার দিকে না গিয়ে জানালার অপোজিট সাইডের বেডে উঠলাম। ওখানে থাকতেছি। আর আরেকটা কথা, ওখানে ওঠার পরপরই আমার প্রতি রাতে 2:15, আমার এখনো টাইম মনে আছে, 2:15 আমার ঘুম ভেঙে যাবে প্রতি রাতে, ঠিক 2:15। মানে আমি যদি 1টায় ঘুমাই তাও, আমি যদি 2টায় ঘুমাই তাও। কিন্তু খুব আজব ব্যাপার যে আমার তখন পরীক্ষার টাইম ছিল, আমার ঘুমের দরকার, খুব রাগ হতো যে কি ব্যাপার। তো ওই দিন 2 দিন পরে আমি যেটা শুনলাম যে আমার বারান্দায় বুটের সাউন্ড, পুলিশ দাম বুট যেগুলা তোমার হাঁটু পর্যন্ত সাউন্ড পাচ্ছেন আপনি? হ্যাঁ, বারান্দায়। তো আমি, বারান্দা তো আপনার রুমের ভেতর, কেউ যাওয়ার কোনো রাস্তা? না ভাই, আমি ছাড়া ওই বারান্দায় কেউ যাবে না। আচ্ছা, তো আমি তারপর বারান্দায় কিভাবে দেখবো, দরজা খোলার সাহস হচ্ছিল না এত রাত্রে। তো আমি গিয়ে জানালা দিয়ে উকি দিলাম যে কি ব্যাপার। তখন সাউন্ড অফ ছিল। হ্যাঁ, সাউন্ড নাই, কেউ নাই, কিছু নাই। তখন আমার মানে কেমন যেন একটা ফিলিংস হলো, আমি আবার দৌড়ায় আমার বেডে চলে আসছি। তারপর ওই সাউন্ড কিন্তু আবার শুরু, তো ওইটা চলছিলই কিছুক্ষণ।
চলার পরে আমি কোন রকমে কাঁথা টাথা মুড়ি দিয়ে কোনোভাবে ওইটা ই করলাম। তো পরের দিন আমি আবার ওই জানালায় একটা পর্দার মতো লাগাই দিচ্ছি। যখনই আমি নামাজ পড়তাম মনে হতো যে আমার পিছনে কে জানি আছে। এমনকি কয়েকবার আমি আমার মানে নামাজও ভেঙে গেছে, মনে হয়েছে আমার ঘাড়ের উপর কে যেন নিঃশ্বাস ফেলে। যেমন হয়েছে যে আমি জায়নামাজ গায়ে জড়ায় তারপর আমি পিছনে ফিরছি যে কে, দেখতেছি কেউ না, কারণ আমার বেড পিছনে। তো এইভাবে একদিন আরেকবার 2:15, মানে সবসময় সব ঘটনা 2:15-তে। আচ্ছা, এই যে একটু আগে যে ঘটনাটা বললেন যে আপনার ঘুম ভেঙে গিয়ে আপনি হঠাৎ করে বুটের শব্দ শুনতে পেয়েছেন, এটাও কি 2:15-তেই? হ্যাঁ ভাইয়া, ওইটা তো ফার্স্ট শুরু হলো আর কি এটা দিয়ে। তারপরে আরেকদিন 2:15-তে আমার ঘুম ভাঙছে। সেদিন দেখতেছি যে লাইট অফ। কারণ একটা কথা বলি নাই যে আমি যখন মেসে উঠলাম, উঠে আমি কিন্তু ডিম লাইটের ব্যাপারে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি একদম অন্ধকার ঘরে থাকতে পারি না। তো ওরা আমাকে বলতেছে আপু দোতলায় হচ্ছে সবাই আমরা লাইট জ্বালাই ঘুমাই, আপনি ডিম লাইট না নরমালি লাইট জ্বালাই? নরমাল লাইট জ্বালাই ঘুমায় সবাই। আচ্ছা, কেন? ওরা কেউ আনসার দেয় নাই ভাই। আমি জিজ্ঞেস করছিলাম যে কেন, বলছে আপু আপনি বুঝবেন পরে। আচ্ছা, তো আমি এতটা পাত্তা দেই নাই, কারণ আমার পরীক্ষার টাইম ছিল, পড়াশোনা করতাম। তারপর আমি আরেকদিন রাতে 2:15-তে ঘুম ভাঙছে। আমি এই পাশ ওপাশ করতেছি, করার পরে দেখতেছি যে আমার রুমের লাইট অফ। তো আমি ভাবছি কারেন্ট গেছে শিওর। আচ্ছা, তো হঠাৎ চোখ পড়ছে যে ডাইনিং এর দিকে, ডাইনিং এর লাইট জ্বলতেছে। তো এটা এমনও কোনো মেস ছিল না যে জেনারেটর বা এরকম না, লাইট কিচ্ছু না। তখন আমি উঠে লাইটের সুইচ অফ করলাম, আবার অন করলাম, অফ করলাম, অন করলাম, কোনো লাভ নেই, লাইট জ্বলানো। তারপর চার্জার জ্বালাইছি, জ্বালায় দেখি একটু পরে অন হয়ে গেছে লাইট। হ্যাঁ অন হয়ে গেছে। ওই রাত পার হয়ে গেল। আবার 2-1 দিন পরে আবার সেম কেস, লাইট অফ। তারপরে 2:15-তে আপনার ঘুম ভেঙে যায় প্রতিদিন ভাইয়া। মানে আজব ব্যাপার হলো, মানে আমি এখনো বুঝি না যে কেন 2:15-তেই। তো উঠে আমি লাইটের সুইচ চালাইছি, জ্বালাই দেখতেছি না জ্বলে না, অফ করলাম, আবার জ্বালাইলাম। তখন লাইটটা কি করলো, মানে একবার অফ হয় একবার অন হয়। অটো? হ্যাঁ অটো, অফ হচ্ছে অন হচ্ছে, অফ হচ্ছে অন হচ্ছে। তখন আমি মানে বসে আছি শুধু, কি বলবো আর, মানে অত রাত্রে চিৎকার চেঁচামেচি, কারণ মেসের মধ্যে যারা ছিল অধিকাংশ আমার জুনিয়র ছিল। আচ্ছা, আমি চিৎকার চেঁচামেচিও করলাম না যে কি না কি মনে করবে। তারপর ওই কিছুক্ষণ জ্বলা নিভা করে এমনি অটো অন হয়ে গেল। আচ্ছা, আর কিছু না। পরের দিন আমি আন্টিকে গিয়ে বলছি যে বাড়িওয়ালি আন্টিকে যে আন্টি এরকম আমার রুমের মেবি লাইটের প্রবলেম হয়েছে বা সুইচের প্রবলেম হয়েছে। আন্টি আসলে টেকনিশিয়ান নিয়ে, উনি সব দেখলো দেখে বলতেছে না কোথাও তো কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেমই তো নাই, লাইটটাও ঠিক আছে, হোল্ডারও ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর বলতেছে যে না কোনো প্রবলেম নেই। উনি নিজে কতবার জ্বালালো নিভালো লাইট, কোনো কিছু না। আচ্ছা, তো আমি তারপর হতভম্ব হয়ে গেছি যে এটা কি হলো। আন্টি চলে গেছে। তারপরে আবার ওই জুতার সাউন্ড, আবার একদিন শুনতেছি নুপুরের সাউন্ড এই বারান্দা। হ্যাঁ বারান্দার মধ্যে। কিন্তু মানে কি ভাইয়া, বারান্দা তো আমার রুমের সাথে, আর রুম কিন্তু মেসের রুম অত বড় হয় না যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে সাউন্ড কই থেকে আসছে। সাউন্ড কিন্তু বারান্দাতে বোঝা যাচ্ছে একদম ঝুনঝুন টাইপের, মানে অনেক সাউন্ড যেগুলাতে হয় নুপুর গুলাতে এরকম। আর মাঝে মাঝে হচ্ছে কি ধরনের পেরেক পোতার সাউন্ড, কি হাতুড়ি দিয়ে ঠাস ঠাস করে যেন আমার ওয়ালের মধ্যে পেরেক ইয়া করে। এটা কি মানে আপনি ঘরের ভেতর থেকে শুনতে পেতেন নাকি এটাও বারান্দায়? বারান্দায়, ওই বারান্দাতেই। আচ্ছা, তো আমি আমার বের হওয়ার সাহস হয়নি কখনোই, কিন্তু মাঝে মাঝে আমি উকি দিয়েছি জানালা দিয়ে, কিছুই দেখি নাই। একদিন রাতে নুপুর আর বুটের সাউন্ড একসাথে, মনে হচ্ছে কেউ বুটও পায়ে দিচ্ছে নুপুরও পায়ে দিচ্ছে, দুটাই একসাথে। যখন স্টেপ নিচ্ছে দুইটার সাউন্ড একসাথে হচ্ছে। তখন আমার মনে আছে আমি সারা রাত বসেছিলাম, ঘুমাই নাই, আমার পরীক্ষা, তারপরে আমি ওই অবস্থা। এবং সারা রাত এই শব্দ হয়েই যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। এবং বারান্দায় আপনি কাউকে দেখতেও পাচ্ছেন না? না। আর তখন কি আপনার সেই কৃত্রিম পর্দাটা টেনে দেয়া? ভাই ওটা ফাঁকা করা ছিল একটু। আচ্ছা, কারণ আমি কোনো একটা কারণে বারান্দা দিয়ে হয়তো কিছু ফেলছিলাম বা কিছু, কারণ ওখানে আমার ওই ট্রাশ বক্স রাখা ছিল। আচ্ছা, কোন রকম ছায়া জাতীয় কিছু দেখতে পাননি? ছায়া ভাইয়া ওইটা তখনও দেখি নাই। পরের মাসে ডিসেম্বরে একটা বড় আপু উঠলো রুমে। উনি হচ্ছে অনেক বড়, আমার 5-6 বছর বড়। আপু উঠলো রুমে। এখন আপু ওই বেডটাতে উঠলো, জানালার পাশে যে বেডটা ওইটাতে। আপু যখন ওখানে ছিল ভালো কয়েকদিন, অনেক ভালো, লাইট আমি অফ করে ঘুমাই। তারপরে আপু আসছে যেহেতু আর কোনো সাউন্ডও হচ্ছে না, কিছু হচ্ছে না। 5-6 দিন খুব ভালো। তারপরে একদিন হঠাৎ আমি ওই টাইমে ঘুম ভাঙছে। 5-6 দিন ঘুম ভাঙে নাই ওইভাবে। তারপরে আবার সেই 2:15 ঘুম ভেঙে আমি চোখ মেলে দেখতেছি যে অন্ধকারের মধ্যে ভাইয়া কেউ যদি কালো কুচকুচে দাঁড়ায় থাকে, কালোর মধ্যে কালো। আচ্ছা, ওইটা কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আমার মাথার এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, রুমের মধ্যে। আমি এত জোরে চিৎকার দিছি, মানে কি বলবো, আমার মনে হচ্ছে যে দম আটকে যাবে এরকম। I'm getting goosebumps, seriously. মানে জাস্ট
আপু তারপরে উঠে গেছে। আপু উঠে যাওয়ার পরে আমি চিৎকার করেই যাচ্ছি, আপু দৌড়ায় উঠে লাইট টাইট জ্বালায়, বলতেছে কি হয়েছে কি হয়েছে, আমার মাথায় হাত দিচ্ছে। আমি কোনো কিছুই না, সমানে চিৎকার করতেছি, কারণ জাস্ট আমার বেডের এখানে দাঁড়ায় ছিল। তারপর আপু শুনলো, আপু বললো আচ্ছা ঠিক আছে লাইট জ্বালাই ঘুমাবো, সমস্যা নেই। তারপরে আপু তারপর থেকে লাইট জ্বালাই ঘুমায় আমার জন্য। পরে একদিন কি হয়েছে, রাত্রে কারেন্ট চলে গেছে, এটা সত্যিই কারেন্ট চলে গেছিল। আপু বলতেছে ওই দিন রাতে অনেকক্ষণ কারেন্ট আসবে না, কি যেন একটা ঝামেলা হয়েছিল, আচ্ছা সেজন্য আমরা ঘুমাই গেছি। আবার 2:15 ওই দিন ভাইয়া দেখতেছি কি আমার মশারির উপরে কে যেন শুয়ে আছে। মশারির উপর? হ্যাঁ, মানে আমি বুঝাইতে পারবো না। লাইট জ্বালানো অবস্থায়? না না না, ওই দিন কারেন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে। মানে মশারির উপরে শোয়া। সেই আকৃতি কি সম্পূর্ণ মানুষের মতো? হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই হাত পা সব। ওই যে কালো যেটা বলছেন, হ্যাঁ হ্যাঁ, কালো শ্যাডো, অন্য কিছু না। আপনার মশারির উপরে, মানে আপনি চোখ খোলা মাত্র ছাদের জায়গায় দেখতে পাচ্ছেন মশারির উপরে একটা মানুষ। কিন্তু কেউ শুলে তো মশারি নিচু এরকম না, কিছু এরকম না, মানে মশারির মতোই জাস্ট হ্যাঙ্গিং ওভার দেয়ার। হ্যাঁ, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর মশারির মতোই জাস্ট হ্যাঙ্গিং ওভার দেয়ার। হ্যাঁ, তো ওইটা দেখে আবার আমার চিৎকার। পরে আপু আমাকে পরের দিন বলতেছে যে তুমি একটা কাজ করো, কোথা থেকে ঘুরে আসো বা একটু ইয়ে করো, মানে একটু হাওয়া বদল। হ্যাঁ, তো আমি বলছি না আপু আমার পরীক্ষা, এখন আমি কোথায় যাব। যাই হোক, কিছুদিন পরে আমার ফ্রেন্ড, ও হলে থাকে, অন্য হলে আর কি, ও আমাকে নিতে আসছে। আমাকে বলতেছে যে শোন, আমার রুমে কেউ নাই, সবাই বাসায় গেছে, তুই কয়েকদিন আমার সাথে এসে থাক। আচ্ছা, আমি বলছি ঠিক আছে, আজকে না 2 দিন পরে যাই। ও বলছে আচ্ছা ঠিক আছে, তুই তোর ব্যাগ ট্যাগ রেডি রাখিস, আমি তোকে নিতে আসবো। ওই রাতে আমি শুনতেছি আবার 2:15, কিছুক্ষণ এপাশ ওপাশ করলাম, তারপর শুনতেছি কে যেন কান্নাকাটি করতেছে, মানে একটা বাচ্চা মেয়ে যেরকম খেলনা টালনা না দিলে যেভাবে কান্না করে এইভাবে। এন্ড ভাই আমি ওই দিন না, মানে সাহস করে রুমের ভেতর যেহেতু আপু আসছে, আমি তো আর জানালা দিয়ে উকি দিতে পারতেছি না, আমি না আস্তে করে দরজা খুলছি, বারান্দার দরজা খুলে আস্তে করে তাকাইছি, দেখতেছি আপুর জানালার নিচে একটা পিচ্ছি বসে আছে। ও মাই গড! মানে ভাইয়া, মানে ধরম করে দরজা লাগিয়ে দিচ্ছি, ওকে চিৎকার আপু আপু। আপু উঠছে, আপু উঠে গেল আমার সাথে, আমি তো কাঁপতেছি সমানে, আপু দেখতেছে কেউ নেই। তখন আবার আমি দেখছি যে একটা পিচ্ছি, মানে জাস্ট এতটুকু দেখছি যে হাফ প্যান্ট পরা ওখানে বসে, মানে চোখ ডলতেছে আর কি, এরকম। আর আমি তারপরে ওই দিনও না, আমার ফ্রেন্ডকে বলছিলাম 2 দিন পরে, আমি 2 দিন পরে না ওই দিনই চলে গেছি ফ্রেন্ডের ওখানে। তো ওই হলে আমি প্রায় 10 দিন মতো ছিলাম আমার ফ্রেন্ডের সাথে। এবং ওই আপুটা ওখানে একা থেকেছে? তারপরে উনি কখনো কোনো কিছু টের পায়নি? আমি জাস্ট 9 দিন না 10 দিন পরে আসলাম, তো হল থেকে আবার মেসে ব্যাক করলাম, এসে দেখতেছি আমার রুমে তালা, আপু নাই। তা আমি আপুকে ফোন দিছি, আপু বলতেছে ও প্রিয়া তুমি আসছো? আমি আসতেছি। আপু পরের দিন চলে আসছে, এসে আপুকে বলতেছি কি ব্যাপার আপু, আপনি এরকম ঠাস করে বাসায় চলে গেলেন, কিছু বললেন না। আপু বলতেছে প্রিয়া তুমি বিলিভ করবা না, আমি ওই পিচ্ছিটাকে দেখছি। আবারও? হ্যাঁ, বলতেছে আপু তো রাত জেগে পড়তো, তো রাত জেগে পড়তেছে, তখন আপু নাকি বলতেছে যে হঠাৎ কান্নাকাটির শব্দ। তা আমি বলতেছি ভাবছি যে কোনো মেয়ে হয়তো কান্নাকাটি করতেছে, হোস্টেলে এটা কমন ব্যাপার। আপু জানালা খুঁজতে, খুলে তাকাইছে, দেখে জানালার ওখানে এক বাচ্চা একটা মেয়ে, মানে জানালা ধরে দাঁড়ায় আছে, আপুর জানালা ধরে। তখন আপু প্রচন্ড ভয় পাইছে, এবং আপু পরের দিনই সব টোপলা টাপটি নিয়ে বাসে চলে গেছে। আমি মানে বুঝতে পারছি না, আমি এরকম হলে তো পরের দিন পারলে তো ওই সময়ে বের হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু ভাইয়া আপু পরের দিন চলে গেছে। তো আপু আবার ব্যাক করছে, তারপর মানে ওইগুলো হতেই থাকতো, কান্নার সাউন্ড, নুপুরের সাউন্ড, তারপর বুট জুতার সাউন্ড, এরকম। আচ্ছা, আপনারা কি এগুলো হোস্টেলের অন্যান্য মেয়েদের সাথে শেয়ার করেননি? না ভাইয়া, আমি আন্টিকে বলছিলাম ডিরেক্ট যে আন্টি এরকম আমাদের একটু প্রবলেম হচ্ছে, এখানে কি কোনো প্রবলেম আছে? আন্টি বলতেছে আরে না না, কিসের প্রবলেম, তোমরা এমনি ভুল দেখছো হেন তেন। পরে আমি না পেরে আম্মুকে বলছি যে আম্মু এরকম আমার সাথে এরকম প্রবলেম হচ্ছে। তখন আম্মু বলতেছে যে ওই বাগানটা কিসের? আমি বললাম যে শালবন না কি যেন বলে, শাল গাছ আর কি, অনেক উঁচু উঁচু গাছ, মানে আমার বারান্দায় না রোদও আসতে পারতো না, এই জন্য এত ঘন। আম্মু তারপর বলতেছে একটু দোয়া দরুদ পরে ইয়ে করো, আর হলে চলে আসো যত তাড়াতাড়ি সম্ভব। তো তারপরের মাসে আরেকটা মেয়ে উঠলো আমার রুমে। মানে এখন আপনারা মোট 3 জন হয়ে গেলেন? হ্যাঁ, 3 জন। তো তারপরে আর এত প্রবলেম হয় নাই, জাস্ট ওই সাউন্ড গুলা শুনতাম। তো ওই সময় এটাও শুনতে পেত না, থার্ড পার্সন যে, ও শুনতো না। আচ্ছা, আমি আর আপু শুনতাম। মানে যখন সাউন্ড হতো, আপুর নাম ছিল জয়া, জয়া আপু বলতো যে প্রিয়া শুনতেছো, এই। তারপরে আপু এমন হয়েছে যে আমার বেডে এসে বসে আছে।
ভয়ে। আচ্ছা, তো কোন রকমে আমি পরীক্ষা দিছি, খুবই অবস্থা খারাপ ছিল। তারপর আমি হলে চলে আসলাম আমার রুমে। তো ওখানে আমি ছিলাম 4 সিটের রুমে আর কি। ওখানে আমি এসে আমার রুমমেটদের সাথে এটা শেয়ার করলাম। তো আমার একটা রুমমেট ওইও পজিটিভ ছিল, ওরও কাহিনী আছে, ও আমাকে কিছু কিছু কাহিনী বলছিল। ও তখন ওগুলো বুঝতে পারছে, বুঝে আমাকে বলতেছে তুই একটু সাবধানে থাকিস, আর মানে চুল টুল খুলে টুলে সন্ধ্যাবেলা বাইরে যাস না, এগুলো বললো। আমি ওই রাতে শুয়েছি, শুয়ে ওই দিন রুমে শুধুমাত্র আমার ওই রুমমেটটা আর আমি। ওই আপুটা নেই? না, আপু তো মেসে ছিল, আমি তো এখন হোস্টেলে আসছি হলে। তো আমি শুয়ে আসছি, গান শুনতেছি, তখন ঠিক 1:30 বাজে। গান শুনলে কি হয়, চোখ একবার তাকাচ্ছি একবার বন্ধ করতেছি, এরকম করতে জাস্ট আমার পায়ের সামনে, পায়ের কাছে মানে বেডের পায়ের কাছে আমাদের টেবিল থাকে, টেবিলের পিছনে আমাদের আলমারি টাইপের একটা আছে। তো ওখানে হালকা লাইট পড়ে। আর আপনারা হলের জানালা দেখছেন কিনা, মানে 2 পার্টের, কিন্তু পুরাটা কাঠের। হ্যাঁ, জাস্ট উপরের এক পার্ট হচ্ছে কাঁচ থাকে আর পুরাটা কাঠের থাকে। হ্যাঁ, ওখান দিয়ে লাইট আসে। তো ওইটা পড়তেছে আমার কাবার্ডের উপরে। কারণ আমি একবার তাকাচ্ছি একবার চোখ বন্ধ করতেছি, হঠাৎ করে দেখতেছি টেবিলের উপরে কে যেন দাঁড়ায় আছে, মানে জাস্ট টেবিলের উপর থেকে তার হাইট হচ্ছে একদম ছাদ আপনার সামনে, আপনার টেবিলের উপর। আমার মনে আছে আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকাই আসছি যে আসলে কি ভুল দেখতেছি, কারণ ওখানে কিন্তু লাইট পড়তেছিল। একটা মেয়ে তো আর আমার জানালার উপরে উঠবে, অত লম্বা তো হবে না কখনো যে তার ছায়া পড়বে। এখন ওখানে দাঁড়ায় আছে, জাস্ট আমি ওই দিন তার চোখ দেখতে পাইছি, চোখগুলো একদম টকটকে লাল, মানে শুধু লাল চোখ, এটা আমি বুঝতে পারছি। বাকি রুমমেটরা কি তখনও রুমেই ছিল? না, আমার একটা রুমমেট ছিল, বাকি 2জন বাসায় গেছে। হ্যাঁ, ও তো ঘুম। তারপরে আমি কিছুক্ষণ একদম স্টান, আমি নড়াচড়া নাই, কোনো কথা নাই, কিছু নাই, বোবা হয়ে। তারপর দিছি চিৎকার জোরে। তখন আমার রুমমেট উঠে আসছে দৌড়ায়, যে কি হলো। তখন ওইটা নাই আর। আমি ওই দিনও বোবা হয়ে গেছিলাম, আমি কিছু বলতে পারতেছি না যে ওইখানে কি এটা। তো ও সারা রাত আমাকে পানি টানি খাওয়াইছে, বসছে, মানে সারা রাত জাগা ও আর এরকম একটা ঘটনা ছিল, মানে চোখের সামনে দেখা। ওই জিনিসটা দাঁড়িয়েছিল যে সেটার সাথে কি আপনি কোনো মিল পাচ্ছেন সেই যে আপনি মেসে যেই কালো শরীরটা দেখেছিলেন? কালো শ্যাডো, হ্যাঁ, ওইটা ওইরকমই। But this time you saw those eyes. হ্যাঁ, চোখগুলো একদম লাল হয়ে থাকে, যখন চোখের মণিগুলো বোঝা যায়, কিন্তু লাল সাদা অংশটা। এই আরেকদিন হচ্ছে আমি রাত্রে পিকনিক করে আসছি, এসে মানে কেন যেন ক্ষুধা লেগে গেছে, আমি ভাবতেছি যে কিছু খাই, রান্না করতে গেছি। তো আমাদের হলের সিস্টেম কেমন, আমি যেই হলে থাকি ওটা হচ্ছে সব রুম, তারপরে হচ্ছে কিচেন, তারপরে বাথরুম, এরকম। তো কেউ যদি কিচেনে যায়, আমি আমার বেসিনের সামনে দাঁড়ায় তাকে দেখতে পাবো, কেউ বের হলেও দেখতে পাবো। এখন আমি তখন 12:30 বাজে রাত, আমি হচ্ছে কিচেনে ভাত বসাই দিয়ে আসছি, বেসিনে মুখ ধুবো। তখন দেখতেছি যে একদম একটা কেমন একটা লাল টাইপের ড্রেস, মানে ক্যাটকেটা লাল আমরা যেটা বলি, একদম ম্যাক্সি টাইপের বলে, এই ধরনের একটা ড্রেস পরে একটা মেয়ে ঢুকলো কিচেনে। তো চুলগুলো অনেক বড় বড়, জাস্ট হাঁটু ক্রস করে চলে গেছে। তো আমি ভাবতেছি আমার ব্লকে তো এরকম কোনো মেয়ে থাকার কথা না। তারপর আমি কোন রকমের মুখটা ধুয়ে, জাস্ট আমার কয়েক সেকেন্ড লাগছে ধুয়ে, আমি কিচেনে গিয়েছি দেখতে যে কে এই মেয়ে, মানে এত বড় চুল, কে দেখতেছি কেউ নেই। হ্যাঁ, জাস্ট বের হলেও তো আমার দেখার কথা, কারণ ওই দিক দিয়ে তো যেতে হবে। হ্যাঁ, আমি রুমে আসছি, এসে আমার 2 রুমমেটের কাছে বলতেছি কি ব্যাপার, এরকম কোনো মেয়ে কি আসছে আমাদের ব্লকে বা কারো গেস্ট এরকম? বলতেছে না তো, এরকম তো জানি না, এত বড় চুল টুল। তো ওরা আবার আমাকে নিয়ে হাসাহাসি করতেছে যে রাজশাহীতে থাকলে কি আবার মানুষের চুল থাকে মাথায়, সব তো পড়ে যায়, এরকম বলতেছে। তখন ওরা ফার্স্টে ফান করছে, তারপর ওরা বুঝতে পারছে যে না আমি সিরিয়াস, কারণ ওরা আমার চোখ মুখ দেখে ভাবতেছে আমি নিশ্চয়ই ভয় পেয়েছি। ওই দিনের ঘটনা এটাই। এরকম কিছু কিছু ঘটনা ঘটতো আমার সাথে। একদিন হচ্ছে আমি জাস্ট কি করছি, আমাদের ওখানে তো ওয়াইফাই রাউটার দেওয়া আছে। আচ্ছা। তো আমার স্যার আমাকে 10টার পরে ফোন দিচ্ছে একদিন যে আপনি একটু, আপনাকে মেইল দেওয়া হয়েছে, আপনি চেক করে আমাকে আনসার দিবেন। তো কোনো কারণে আমার তখন নেট ব্যালেন্স নাই, আমার এখন ওয়াইফাই লাগবে। তো আমি ঘুরতেছি আর কি ল্যাপটপ নিয়ে এখানে ওখানে, পাচ্ছি না কানেকশন। আমি ছিলাম 4 তলায়, তো আমাদের সিঁড়িঘর যেটা ওইটা অন্ধকার থাকে একদম। আমার খেয়াল নাই আসলে আমি কখন সিঁড়িঘরে উঠে গেছি নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে। তো ওখানে গিয়ে আমি বসছি, ওয়ালের সাথে হেলান দিয়ে বসছি আর কি, বসে তখন দেখতেছি ওখানে আসতেছে, মানে আশ্চর্য ব্যাপার হচ্ছে কি ওখানে একদম ফুল নেটওয়ার্ক। তো আমি ওখানে ঢুকে মেইল চেক করতেছি,
তো কে যেন মানে খামচি দিলে যেরকম হয় না ভাইয়া, মানে পিঠ থেকে আমার একদম ঘাট থেকে কোমর পর্যন্ত কে যেন খামচি দিয়ে একদম করে দিল, মানে চরম আমার অসহ্য যন্ত্রণা লাগছে যখন, যে কি ব্যাপার আমার পিঠে কি হলো, যন্ত্রণাটা হ্যাঁ মনে হচ্ছে কে যেন নখ দিয়ে একদম আঁচড় দিয়ে আমার কোমর পর্যন্ত নামাই দিল নখ। কিন্তু আমি কিন্তু ওয়ালের সাথে পিঠ দিয়ে বসে আসছি। আমি দৌড়ায় ল্যাপটপ নিয়ে কোন রকমে আসছি, রুমে এসে দেখতেছি সব রুমমেট ঘুম, কাউকে আর উঠাইও নাই, কিছু করি নাই, চুপচাপ ঘাপটি দিয়ে শুয়ে পড়ছি। পরের দিন সকালে আমি আমার রুমমেটকে বলতেছি, দেখ তোমার পিঠে কি হয়েছে? ও বলতেছে যে ছি ছি ছি, এত বড় নখ রাখে নাকি মানুষ, এত বড় খামচি দিছিস নিজের পিঠে নিজে। তখন আমি বলছি কি রকম? ও আবার ছবি তুলে আমাকে দেখাইলো যে এরকম, মানে 3টা নখ আর কি, 3টা নখ একদম এইভাবে করে আঁচড়তে আমার। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে পিঠ থেকে শুরু করে কোমর পর্যন্তই? পিঠ মানে ঘাড় থেকে ভাইয়া, আচ্ছা ঘাড়ের এখান থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত, মানে কোথাও আঁকা বাঁকা না, একদম সোজা সরল রেখা। আচ্ছা, আপনি তখন যে জামাটা পরেছিলেন সেটাও তো ছিঁড়ে যাওয়ার কথা। সেটা একদম কিছুই হয় নাই, জাস্ট উনি ফিল করতে পারছিল শুধু পেইনটা। হ্যাঁ, পেইন ফিল করে আমি ইন্টারনালি ডান। তো ওই দিন আমি অনেক ভয় পেয়েছি, আমার রুমমেটকে বললাম যে এখন মাকে বলতেই হবে। তো মাকে বললাম, মা আবার বললো যে এখন বাসায় যদি তুমি না আসো তাহলে আমি কিভাবে কি করবো, তুমি তো হোস্টেলে আসছো, কোন রকম একটু সাবধানে থাকো। তারপর একদিন আমি ঘুমাইছি, ওই দিন আমার রুমমেট কেউ ছিল না, আমি একাই, তখন সবাই বাসায় গেছে। আর আমি না রুমে কেউ না থাকলে কাউকে ডাকি না বা একাই থাকি আর কি। তো মাঝরাত্রের দিকে কয়টা বাজে আমি জানি না, একটা প্রচন্ড মানে পেইন পায়। আমি ভাবছি যে অনেক সময় হয় না রাতে ঘুমাইলে পা শক্ত হয়ে যায়, এরকমও না, জাস্ট উঠলাম লাইট জ্বালায় দেখতেছি আমার পায়ে না কামড়ের দাগ, স্পষ্ট, মানে একদম কামড়ের দাগ, মানে প্রাণী বা কোন ধরনের কোন ইঁদুর কামড়েছে অনেক সময় ঘুমের মধ্যে হয়ে যায়। না ভাইয়া, মানে ইঁদুর তো ছোট, মানুষের চোয়াল কি বুঝতে পেরেছেন? হ্যাঁ মানুষের চোয়াল, কিন্তু এই যে এই 2টা দাঁত মানে সদন্ত বলে যে, এটা মেবি বড়, কিন্তু ছাপ পড়ছে, কাটে নাই, মানে একটু জাস্ট চামড়া লিক হয়েছে এরকম। কয়টা চিহ্ন দেখা যাচ্ছিল? মানে মানুষ কামড় দিলে যেরকম বোঝা যায়, কয়টা দাঁতের বোঝা যায় ওইরকম। তো আমি ওই দিন, আমার পরের দিন হচ্ছে ঢাকাতে আসার কথা, তো আমি ওই দিন সারা রাত বসেছিলাম, যদিও জানি যে আমার পরের দিন জার্নি, তারপর আমি সারা রাত বসা। এই ঘটনার পরে আসলে ঘুমানো সম্ভব না। হ্যাঁ, তো বাসায় আসছি, আম্মুকে বললাম, ওই আঙ্কেল আবার আসলো, আমাকে দোয়া কলেমা লিখে দিল যে এরকম এরকম, তারপর আমাকে তাবিজ দিল কিছু, যে বালিশে কিছু দেয়ার, তোষকের পাশে রাখার, মাথার নিচে রাখার, এরকম এরকম দিল। আপনি কি বাসায় গিয়ে সেই পায়ের দাগটা দেখিয়েছিলেন? এটা ভাইয়া আম্মুকে দেখাই নাই ভয়ে, কারণ ওই যে আমি আংটি খুলে ফেলছিলাম তো, ওইটার জন্য। কি জানে আপনার এই ঘটনাটার কথা? আম্মু কামড় দেওয়ার ঘটনাটা? কামড়টা জানে না, আর সবই জানে আম্মু। মানে আমার এই 2টা ঘটনা, বিশেষ করে এইটা, মানে কামড় দেওয়ার ঘটনাটা তো মারাত্মক ভয়ঙ্কর মনে হচ্ছে। মানে আজ পর্যন্ত ডরে আমি আঁচড়ের অনেক ঘটনা পেয়েছি, এভাবে না কামড় দেওয়ার। কামড়টা না ভাইয়া কোথায়, মানে কি আমাদের হাঁটুর নিচে আর কি, মানে হাঁটুর নিচে, মানে হাড়ের এখানটা না, পিছন সাইডে পায়ে মাসলে কামড় দেওয়ার। আর তো নর্মালি তো আমরা সালোয়ার পরি তো অনেক নিচে, এখন এমনও না যে আমার সালোয়ারের মধ্যে গিয়ে কিছু একটা কামড়াইছে, আর মানুষের চোয়াল। তুই কি খেয়াল করছিস ব্যাপারটা? আগেও কিন্তু আমি জামা নিয়ে প্রশ্নটা করেছি, জামায় কোনো ইয়ে থাকে না, জিনিসটা যেটাই হোক, সরি টু সে, বাট ইট সিমস লাইক ইটস ওয়ার্কিং ফ্রম ইনসাইড ইউ, আপনার ভেতর থেকে কাজ করছে। জি ভাইয়া, তো আমি যাই হোক বাসায় আসলাম, ওই আঙ্কেল আবার আমাকে ঝাড় ফুক যা করার করলো, দোয়া কলেমা পড়ে দিল। আমি হচ্ছে বিড়াল পালি আর কি, আমার শখ। আচ্ছা। তো আমার বিড়াল নিয়েই আমি ঘুমাই, রাতেও আমার কাছে ঘুমাই। তো ডিম লাইট চালানো আমার রুমে, আমি একাই, দরজা লাগানো, জানালা লাগানো। তারপরে ওকে নিয়ে ঘুমায় আসি, ঘুমায় থাকার পরে, এটা কিন্তু এই বছরের কাহিনী ভাইয়া, এই বছরের। আর এর আগে ওই যে উনি যে আমাকে দোয়া লিখে টিখে দিচ্ছে, ওগুলো আমি ঠিকঠাক মতো রাখছি রুমের মধ্যে। আর ওই রুমটা আমি চেঞ্জ করছি আর কি, আমি এখন 2 সিটের রুমে থাকি। তো আমার সাথে কয়দিন আর কিছু হয় নাই, প্রায় 1.5 বছর এরকম। আচ্ছা, সরি, একটা প্রশ্ন আমি করতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই মেসে যেখানে আপনি থাকতেন, ওই আপনার ওই জয়া আপু খুব সম্ভবত ওনার সাথে, সেখানে থেকে চলে আসার পরে সেই যে ঠিক 2:15 ঘুম ভাঙার ব্যাপারটা বোধহয় আর ছিল না? না, ওইটা আর ছিল না। আচ্ছা, হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। আরেকটা বিষয় কি ভাই, আমি ভুলে গেছি, মানে ওই মেসে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর সেম প্রবলেম হয়েছে ওখানেও, কিন্তু ওকে পজেস করে ফেলছিল। ও ওই মেসে ভাইয়া, আমি যে মেসে উঠেছিলাম আর কি, ওখানে ও থাকতো, এই জন্য ওর পরিচিত দেখেও আমাকে উঠাইছিল ওখানে। এইটুকুই। তো যাই হোক, পরে আসি। তো আমার এই বছরের ফার্স্টের দিকে আমার বিড়াল বাচ্চাটা, ওকে নিয়ে আমি ঘুমাইছি।
তখন কয়টা বাজে 3:30 এরকম মেবি। হঠাৎ দেখি যে গড় 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 সাউন্ড করতেছে। আমি হঠাৎ ঘুম ভেঙে বলতেছি কি ব্যাপার, কি হয়েছে তোর, কি হয়েছে? তো গড় 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 সাউন্ড করতেছে, ওর সব লোম খাড়া হয়ে আসছে। মানে একটা বিড়াল প্রচন্ড ভাবে উত্তেজিত হয়ে গেলে মেলে গেলে যেমন করে ওরকম করতেছে। আর কি আজব বিষয় মানে কি, ও জাস্ট আমার পেটের উপরে বসে আছে, বসে ও একটা পেন্ডুলামের মতো তাকাচ্ছে। মানে কেউ যদি আমার বেডের পা থেকে মাথার কাছে আসে আবার যায়, আসে যায়, ও ঠিক মাথা একবার এদিকে নেয় একবার এদিকে নেয়। মানে লাইক দ্যাট ও কোনো কিছু ফলো করছে, হ্যাঁ কোনো কিছুর দিকে একটা তাকিয়ে আছে, ওই বস্তুটা যেদিকে যাচ্ছে ও ওই দিকেই তাকাচ্ছে। ওইভাবে তাকাচ্ছে। তো আমি ভাবছি কি যে কোন চোর বিড়াল আবার বাসায় ঢুকলো নাকি, যে ওর খাবার টাবার খাওয়ার জন্য। তখন আমার সেন্স হচ্ছে না, আমি তো জানালা লাগাই দিয়ে ঘুমাইছি, রুমের মধ্যে তো বিড়াল ঢোকার কোনো নেই। তারপরে আমি নিচে তাকাইলাম, যেখানে তাকাই আছে আমার বেড, তো এমনিতে আমার বেড নিচু। তারপরে পাশে তাকাইলাম, একটা সাউন্ড তখন শুরু হইলো কিরকম ভাইয়া, মানে কেউ যদি ধরেন পা টেনে টেনে হাঁটে, মানে ঘষা দিয়ে হাঁটে, ওই রকম একটা ঘষা দিয়ে এইভাবে কে যেন হাঁটতেছে। তখন আমি ওর মাথায় কোন রকমের হাতটা দিয়ে লাইট জ্বালাই দিছি। লাইট জ্বালাই দেখতেছি কেউ নেই। তো আমার লাইট জ্বালানো, আমি ওইভাবে না ঘুমায় বসে আছি, ওকে নিয়ে চুপচাপ। ও এরকম গড়গড় করেই যাচ্ছে সারা রাত, গড়গড় করে। যখন আজান দিল, আব্বু উঠলো, তখন ও একটু থামছে, আর তখন আমি ঘুমাইছি। এবং সারা রাত তার ওই যে মাথার মুভমেন্টটা, হ্যাঁ ও তারপরে কি মানে ফার্স্টে তো আমার বেডের এখানে এরকম করতেছিল, পরে আবার ওই পায়ের কাছেও তাকাচ্ছে, আবার এদিকে তাকাচ্ছে, ওইদিকে তাকাচ্ছে। ঠিক ওকে মনে হচ্ছে কেউ, কিন্তু ও কিন্তু কখনো আমাদের দিকেও এইভাবে ফলো করে না। এবং সবচেয়ে বড় কথা, এইসব মানে প্রাণীগুলা মানে কিছু বুঝতে পারে যেটা আমরা বুঝতে পারি না। ওরা অনেক কিছু ফিল করতে পারে। তো হয়তোবা কিছু একটা ওটা ফিল করেছে কি, আমার তো তার অ্যাটিটিউডে মনে হচ্ছে সে দেখতেই পাচ্ছিল। রাইট। আর ওই সাউন্ডটা যখন আমি শুনছি, তখন আমি ভয় পেয়েছি যে পা ঘষে ঘষে হাঁটার একটা সাউন্ড। আর আমার ভাইকে আমি পরে বললাম যে ও তো জোরো তো এরকম করছে রাতে। তো আমার ভাই বলতেছে, আপু একটা আজব ব্যাপার কি জানো, মানে ও আমি না থাকলে ও মাঝে মাঝে ঘুমায় ওই রুমে। বলতেছে যে আপু মানে কি, আমি রাত্রে অনেকবার আমার ঘুম ভেঙে দেখছি ওখানে হলুদ রঙের আগুন টাইপের কি যেন ঘোরাঘুরি করে রুমের মধ্যে। আপনি যে রুমে থাকেন? হ্যাঁ ওই রুমে। আমার ভাই দেখছে কয়েকদিন, বলতেছে আমি কয়েকদিন হচ্ছে ভয় পাইছি যে আগুন টাইপের কি যেন একটা ঘোরাঘুরি করতেছে রুমের মধ্যে, উজ্জ্বল হলুদ রঙের। তো ওইটা আম্মুকেও বলছে যে আম্মু এরকম মেবি এখানে কোনো প্রবলেম আছে। এটা হচ্ছে আপনার মানে বাড়িতে ঢাকায়? হ্যাঁ, বাসায় আমার রুমে। ওকে। এটা আপনি কি এখনো সেই রুমেই থাকেন? হ্যাঁ, আনফরচুনেটলি ওখানেই থাকি। কিছু বাসা তো আর পাল্টানো যাবে না। আর রিসেন্ট একটা ঘটনা, এই রোজা গেল যে সেকেন্ড রোজার দিন, এদিন কিছুদিন আমার রুমমেট আপু প্রায় 6-7 মাস আমার সাথে থাকে না, উনি বাসায় গেছে, ওনার বিয়ে হয়েছে, আমি একাই থাকি। আচ্ছা। এখন রোজার সময় আমি সেকেন্ড রোজার দিন, এবার তো এমন হয়েছে যে সেহরি টাইমে আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো 2:30টার পরপরই 2:45-এর দিকে আমার অ্যালার্মটা থাকতো, আমি উঠতাম। আমি কয়েকদিন ধরে দেখতেছিলাম যে খেয়াল করতেছিলাম আমার লাইট কিন্তু অফ থাকে জানালা, কিন্তু একটা হয় এমন একটা পচা গন্ধ 2টার পর, ঠিক 2টার পর। ওই ঘটনাটা হয়েছিল 2:15, এটা 2টার পর। আচ্ছা। হয় এমন পচা গন্ধ, মানে যেটার আমি কোনো দিতে পারবো না, ব্যাখ্যা দিতে পারবো না যেটা কিসের গন্ধ, যে ময়লা আবর্জনা তাও না, কিসের জন্য একটা পচা গন্ধ, এমন পচা গন্ধ যে আমি নিঃশ্বাস নিতে পারি না, এরকম আমার ইনহেলার নিতে হতো। আচ্ছা। দম আটকে যে এরকম, অথবা এমন একটা স্মেল যেটা মানে ফুলের গন্ধ না কিসের, মানে সুন্দর একটা গন্ধ, এরকম 4-5 দিন এরকম হওয়ার পর এক রাতে আমি ওই দিন 1টা পর্যন্ত স্টাডি করে তারপর আমি শুয়েছি। আমি ভাবছি যে 1-1.5 ঘন্টার জন্য আর কি ঘুমাবো, শুয়ে গান শুনতেছি। এখন হঠাৎ মনে হলো ওই রকম একটা স্মেল আসলো, খুব সুন্দর একটা স্মেল। সেদিন আমি ভয় পেয়েছি। কেন? কারণ আমার রুমমেট আপুর বেডে আমার কাছে মনে হচ্ছিল কিছু একটা বসে আছে, কেউ একজন বসে আছে মনে হচ্ছিল না, আপনি দেখতে পাচ্ছিলেন, মানে ছায়া টাইপের। আমি কারণ কি হলের মধ্যে বাইরে থেকে অনেক লাইট আসে, বাইরের অনেক লাইট আসে, তো আমি শিওর হতে পারতেছিলাম না। কিন্তু আমার আগে যে স্মেল পাওয়ার পর আমার যে গা ছমছমা একটা ভাব ছিল, ওইটা আর ছিল না। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত 1টা, গভীর রাত। ঘুম ঘুম চোখে অনেকেই ডরের সঙ্গে আছেন। যারা ডরকে পরিপূর্ণভাবে অন্তরে জায়গা দিতে পেরেছেন, তাদের চোখে আসলেই ঘুম আছে কি
ডর আপনি শুনছেন হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান। রাত যত বাড়বে ডর ততই জমবে। আমরা সবসময় বলে থাকি প্লিজ রেসিপিটা মেনটেন করুন, একা একা শুনুন অন্ধকার ঘরে, পারলে জানালাটা খোলা রাখুন। আমরা আবারও ফিরছি ঠিক সেই জায়গায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। কারণ কি হলের মধ্যে বাইরে থেকে অনেক লাইট আসে, তো আমি শিওর হতে পারতেছিলাম না। কিন্তু আমার আগে যে স্মেল পাওয়ার পর আমার যে গা ছমছমা একটা ভাব ছিল ওইটা আর ছিল না। পুরো শিওর যে আমি কিছু একটা আছে। সম্পূর্ণ ভয়ে পরিণত হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, আগে তো আমি চলাফেরা করতে পারছি, মুভ করতে পারছি, কিন্তু ওই দিন কি হয়েছে আমি একদম স্টাক হয়ে গেছি। ধরেন যে হেডফোন ছিল আমার কানে, আমি যে দোয়া পড়বো মানে আমি কান থেকে হেডফোনই নামাইতে পারতেছি না। আমার কানের সমানে গান বাজতেছে, আর গান চলতে থাকলে তো আমি সূরা মনে করতে পারবো না। তো চুপচাপ শুয়েছি মেবি 15 মিনিট, এরকম গন্ধ। তো এটা আস্তে আস্তে চলে গেল, তখন 2:30 বাজে। তো আমি তারপরে সাহস করে আস্তে আস্তে উকি দিলাম, দেখি যে আপুর বেডে কিছু নাই, ওই যে ছায়ার মতো দেখতেছিলাম ওইটাও নাই। তো আমি উঠলাম আর কি, উঠে ভাবলাম যে এখন মেবি মেয়েরা উঠবে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি, রান্না করতে হবে। তো ভাইয়া আমার রুমটা কি একদম ব্লকের ফার্স্ট, আর আপনাদের তো বললাম যে আমার হলের সিস্টেম কি, মানে সব রুম পরে লাস্টের কিচেন, তারপর বাথরুম। হ্যাঁ, তো আমার হলের ব্লকের মেয়েরা কি করে, রাতে শোয়ার আগে আমাদের ব্লকের লাইট অফ করে দেয়। আচ্ছা, একটা আলো থাকে, আর আরেকটা আলো জ্বলে, সেটা হচ্ছে আমার রুমের পরে, আমার রুমের বাইরের দিকে একটা আলো জ্বলে, রুমে আসে না। আমি গেছি বাথরুমে। এখন বাথরুম থেকে যখন আমি ব্যাক করতেছি ভাইয়া, মানে জাস্ট ওই মোড় নিলাম, তখন দেখতেছি আমার রুমের বাইরে কে যেন দাঁড়ায় আছে, মানে দরজার এখানে যাচ্ছে। কিন্তু আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে সেটা একটা শ্যাডো মতো না, মানে কালো একদম, কিন্তু মনে হচ্ছে আমি আকৃতিটা বোঝাইতে পারবো না, কিন্তু ঘাড় আর কি, ঘাড়টা অনেক চওড়া। নর্মালি মেয়েদের ঘাড় কিন্তু এত চওড়া হয় না এরকম। আর পা দুইটা মানে কি ফাঁকা করে দাঁড়াচ্ছে, অনেক ফাঁকা করে পা ফাঁকা করে দাঁড়াচ্ছে। তো ভাবলাম যে পাগল টাগল নাকি, মানে নিজের মনে হাসতেছি যে এইভাবে আবার কেউ দাঁড়ায়। আমি আস্তে আস্তে এটা ক্লোজ হচ্ছি আর দেখতেছি কেমন যেন ছটফট করতেছে, এরকম করতেছে। তখন আরেকটা চিন্তা আসছে যে নিশ্চয়ই আমি রুম খুলে বাইরে বের হয়েছি, আমার ফোন টোন নিশ্চয়ই কেউ চুরি করতে আসছে। তো যতটা আমি কাছে যাচ্ছি বুঝতেছি হাফসা হাফসা, কিন্তু কালো একদম। সে কি গায়ে দিয়েছে, যে কি ড্রেস পরে আছে বোঝা যাচ্ছে না। ওই যে পা ফাঁকা করে দাঁড়াচ্ছে, আর অনেক চওড়া, অনেক শর্ট, কোমরের সমান হবে এরকম শর্ট আর কি। পরে সে কি করলো, আমি যখন তার থেকে অনলি 10 হাত মনে হয় দূরে, আমি জিজ্ঞেস করবো যে এই আপনি কে। তখন ওইটা কি করলো, আমার রুম থেকে বের হয়ে বাম দিকে হচ্ছে সিঁড়ি, আমি তো বলছি ভাই আমি 4 তলায় থাকি, সিঁড়ি আর হচ্ছে একদম সোজা একটা ব্লক চলে গেল, একদম নাক বরাবর, আর ডান দিকে একটা ব্লক। আপনি কোন দিকে? আমি আসতেছি মাঝে, আমার বাম দিকে হচ্ছে সিঁড়ি, সামনে ব্লক, ডান দিকে ব্লক। আচ্ছা, এখানে তো আমি 10 হাত দূরে যখন ওইটা কি করলো, মানে কি লাফাইতে লাফাইতে বলা যায় আর কি, 2 পা ফাঁকা করে এইভাবে 2-1 পা দিয়ে সিঁড়ি দিয়ে লাফ দিল। যেটা আমি হচ্ছে বলছিলাম, সিঁড়ি দিয়ে লাফ দিল। আমি তখন দৌড় দিয়ে গিয়ে সিঁড়িতে উকি দিচ্ছি যে কি। তো এখন সিঁড়ির আমার রেলিং এর সাইজ হবে এতটুকু, এখান থেকে মানুষ ঢোকার তো প্রশ্নে ওঠে না। আর সিঁড়ি দিয়ে সে নামলে তো আমি তাকে দেখবো যে সে সিঁড়ি দিয়ে নামতেছে। তারপর আমি সিঁড়ি ঘরেও গেছি উপরে, গেল কিনা, ডানে বামে কোথাও নাই, কিছু নেই। আমি দেখলাম এই রেলিং দিয়ে 2 পা দিয়ে লাফাইতে লাফাইতে সে সিঁড়ি দিয়ে লাফ দিল আর কি। এটা তার কোনো অস্তিত্ব নেই না। তারপর আমি তখন ভয় পেয়েছি, কি ব্যাপার। রুমে এসে আমি দেখতেছি আমার ফোন টোন সবকিছু ঠিক আছে। তখন যখন ভয়টা আমার ঢুকলো, আমি দরজা লাগাই দিয়ে কোন রকমের চুপ। তখন শুনতেছি আমার 2টা জানালা রুমে, একটা হচ্ছে ব্লকের এখানে, আর একটা হচ্ছে 4 তলা, মানে বাইরের সাইডে। ওখানে তো ভাইয়া কেউ টোকা দিতে পারবে না, ওখানে কে যেন টোকা দিচ্ছে, মানে 2টা করে টোকা, একটু পর আবার 2টা করে টোকা, আবার একটু পর 2টা করে টোকা, মানে 3টা পর্যন্ত আমার এই চলছে। চলে আমি ওদিন রোজাও রাখি নাই, বেরিয়ে হয়নি আমি রুম থেকে। তারপর থেকে আমার জ্বর, অসম্ভব জ্বর। আমি আম্মুকে বলছিলাম পরে যে আম্মু আমার প্রচন্ড জ্বর, আমি রোজা রাখতে পারবো না। প্রায় আমার 7-8টা রোজা এরকম মিস হয়ে গেছে এটার জন্য। অলরাইট, সো সুমাইয়া, যে ঘটনাগুলো আপনার সাথে ঘটেছে আমরা হয় ফিল করেছি। ওনার ঘটনা যখন শুনছিলাম, একটা বিষয় আমার মাথার মধ্যে সবসময় কাজ করছিল, একটা ওয়ার্ড। যখন ওনার কাজিনকে পজেস্ট করেছিল তখন কিন্তু বলেছিল যে ওই 2 জনকেও ছাড়া হবে না।
সুমাইয়ার পেছনে একটার পর একটা ঘটনা যেভাবে ঘটে যাচ্ছে, সো আমার মনে হয় কেন যেন ওই ঘটনাটা বা কোনো কিছু একটা ওদেরকে এখনো নজরে রেখেছে, লেগে আছে। আচ্ছা, একটা প্রশ্ন একটু করি যে আপনার আরো একটা কাজিন ছিল হয়তো আপনার সাথে, টাঙ্গাইলে যে থাকে বলছিলেন, ওনার সাথে কি কোনো ধরনের কোনো কিছু ঘটেছে? ওর সাথে আসলে ওইভাবে কিছু ঘটেনি, কারণ ও এমনিতেই ভয় পায় আর কি বেশি, এটাই। আচ্ছা, এমনিতে ও ওইভাবে কিছু ফিল করে নাই। যত প্রবলেম হচ্ছে সেটা আমার ওই কাজিন ছোটটা, তারপরে আর হচ্ছে আমার আপনি সাথে, ফেস করছেন। আপনার সাথে লাস্টের দিকে যে ঘটনাগুলো আপনি বললেন, এই 1 মাস আগের ঘটনা, সেই সময় তো মনে হয় আপনার হাতে সেই আংটি ছিল না। না ভাইয়া, ওইটা তো বললাম যে পাওয়ার শেষ হয়ে একবার গেছে। খুলে ফেললে সেই পাওয়ার ইয়ে হ্যাঁ, হবে না। হ্যাঁ। সেক্ষেত্রে সুমন, আমার মনে হয় আমরা একটু পজিটিভ ভাবে সুমাইয়ার সাথে মানে ঘটনাগুলোকে শেষ করতে পারি আজকের মতন। সেটা হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে ওই যে একটা সুন্দর ঘ্রাণ সে পেত হঠাৎ হঠাৎ, দ্যাট ওয়াজ কাইন্ড অফ আ প্রোটেকশন। হয়তো আংটি না থাকার পরেও আপনার যে কিছু হয়নি, হয়তো বা কোনো একটা পজিটিভ কোনো পাওয়ার কোনো না কোনো ভাবে আপনাকে প্রোটেক্ট করেছে। কারণ আপনি কিন্তু অনেকবার বিপদে পড়েছেন, কিন্তু ক্ষতি কিন্তু করতে পারেনি। জি ভাইয়া। সো লেটস হোপ যে নাথিং উইল হ্যাপেন এনিমোর, আশা করছি আমরা তাই। থ্যাংক ইউ সুমাইয়া, আমাদের সাথে এত সুন্দর সুন্দর কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা শেয়ার করার জন্য। আপনাদেরকেও থ্যাংক ইউ। ওকে, ডট চলছে এবং একের পর এক ঘটনা আমরা শুনে যাচ্ছি, এবং যখন আমরা ঘটনার মধ্যে আসলে রেহান ঢুকে যাই, তখন মনে হচ্ছে যে একের পর এক ঘটনা শুনতে থাকি, সেটাই মনে হয় ভালো। আসলে যারা আমাদের ডরের শ্রোতা রয়েছে তাদেরও খুব সম্ভবত এই ধরনেরই চাওয়া যে একটার পর একটা ঘটনা আমরা শুনতে থাকি। তো আর বেশি কথা না বাড়িয়ে আরো একজন গেস্ট আছে আজকের জার্নিতে আমাদের সঙ্গে, আমরা তার কাছে চলে যাই। একটু পরিচয়টা প্রথমে তার নিজের কাছ থেকেই জেনে নিই। একটু আপনার পরিচয়টা জানিয়ে। জি, আমি শামীম, এসেছি পশ্চিম নাকাল রাতেশগাঁও থেকে। ওকে, আপনি কি করেন? আমি ছোট্ট আমার একটা ব্যবসা আছে, আমি ব্যবসা করি। ওকে শামীম ভাই, তাহলে আমরা এবার ঘটনার দিকে যেতে চাই। আমরা ডট টিমের কাছে শুনেছি আপনাদের বেশ কিছু ঘটনা আছে, এবং এই ফাঁকে একটু বলে ফেলেছি যে আপনাদের একটু কনফিউশন হতে পারে অনেকেরই। একটা নিশ্চয়ই কারণ রয়েছে আপনাদের বলার পেছনে। এর মূল কারণটা হচ্ছে শামীম ভাই আজকে একা আসেননি, আরো একজনকে সাথে নিয়ে এসেছেন, তারই বোন, এবং 2জন ভাই বোন আজকে ডরের এই জার্নিতে যোগ দিয়েছে। এই প্রথমবারের মতো আমরা 2জন ভাই বোনকে পেয়েছি। তো একটু আপনার পরিচয়টা আপনার কাছ থেকে জানি। আপনার নাম? আমি নাইমা, আমি এসেছি উত্তরা থেকে। উত্তরাতে থাকেন বর্তমানে আপনি? ওকে, 2জন ভাই বোনকে আমরা পেয়েছি আজকে ডরে, এবং প্রত্যেকেরই আমরা এক্সপিরিয়েন্স গুলো শুনবো, কি ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে। শামীম ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, আপনি কোন ঘটনাটা? আমি প্রথমে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমার বাবা এবং মায়ের সাথে যে ঘটনাটা ঘটছে সেটা বলতেছি। ঘটনাটা হচ্ছে আপনার 1974-75 স্বাধীনের পরের ঘটনা। তো আমার আম্মা তখন নতুন বিয়ের পরে ওনারা ঢাকা আসছে। মায়ের বিয়ের আগে কখনো উনি ঢাকা আসেননি, উনি ফার্স্ট ঢাকা আসলো। তখন আমরা থাকতাম হচ্ছে গিয়ে কাজীপাড়া মাতাব্বরের পুকুর পাড়। তো মাতাব্বরের পুকুর পাড়েরই কোন একটা বাড়িতে তখন ওনারা থাকতে। আমার আব্বা উনি যে কাজটা করতেন, ওনাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হইতো। তো উনি তেজকুনি পাড়ায় আসবেন। তো এখন তো আসলে এই যে বাস টাস এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, তখন কিন্তু এরকম এত বাস টাস ছিল না। 70-এর দশকে অনেক এই যেমন হ্যাঁ, ওই যে মিরপুর থেকে আপনার ফার্মগেট আসার রাস্তাটা পর্যন্ত কিন্তু ইটের সোলিং ছিল, এরকম একটা। তো ওনার একটা সাইকেল ছিল, উনি সাইকেল দিয়ে প্রতিদিন বাসা থেকে ওনার কর্মস্থলে যাতায়াত করতেন। তো রাত্রে 8:30টার দিকে যখন উনি বাসা থেকে কর্মস্থলে যাচ্ছেন, আমাদের বাসা থেকে বের হইলে জাস্ট 2-3 মিনিট হাঁটলে শাখা রোড যেটাকে বলে, ওই রোডটা আর কি। তো বাড়ি থেকে ওই পর্যন্ত যখন উনি গেছেন, একটা বাঁশঝাড় ছিল, ডান পাশে বাঁশঝাড়, আর বাঁ পাশে আরেকটা ছোট বাড়ি। মানে ছোট বাড়ি বলতে একতো আর একটা বাড়ি, পরিত্যক্ত, কেউ থাকে না, অনেক আগে করা হয়েছিল, হয়তো স্বাধীনের আগে কেউ থাকতো, এখন কেউ থাকে না। তো এই গুলির মুখে দাঁড়ায় বলতেছে যে আমেনা তুমি একটু দাঁড়াও, আমার মায়ের নাম ছিল আমেনা, তুমি একটু দাঁড়াও, আমি কিছু একটা রেখে আসছি, প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, আমার বাবা বলছে আপনার মাকে যে কিছু ফেলে এসে, হ্যাঁ, কাগজ টাগজ বা টাকা পয়সা যাই হোক কিছু একটা ফেলে আসছে, বলতেছে একটু দাঁড়াও, সাইকেলটা ধরে আমি আসতেছি। তো আমার আম্মা সাইকেল ধরে দাঁড়ায় আছে, আমার আম্মার বা পাশে ছিল সাইকেলটা, তার ওই পাশে ছিল আমার বাবা। দুজন কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে আসছে। তো বলতে দাঁড়াও, আমি একটু কি যেন রেখে আসছি। তো উনি জাস্ট ঘরে গেল আর আসলো 1.5 থেকে 2 মিনিট এতটুকু। আয়সা দেখতেছে সাইকেলটা পড়ে আছে, আমার মা ওখানে নেই। আশেপাশে ডাক দিল, খুঁজছিল, এই আমিনা বলে একবার ডাক দিল, ঘরে গেল। তো ঘরে যা দেখলো যে নাই। তো যেখান দিয়ে ঘরে যাওয়ার কথা গেলে কিন্তু আমার আব্বা সামনে দিয়ে যাবে। আর আমার আব্বা এটাও জানে যে ঢাকা শহরে তো নতুন, কিছু চিনেও না, আন্তাজে কোথেকে কোথায় যাবে। তো ওনার মনে আবার একটু সন্দেহ হলো যে আমার আম্মার সাথে তো জিন আছে।
সম্ভবত আম্মার সাথে জিন আছে। হ্যাঁ, এটা আমার আব্বা জানে, আগে থেকেই জানে। এটা এর আগে কয়েকবার বিভিন্ন কারণে আমরা বুঝতে পারছি। তো আমার আব্বা বলতেছে যে যেহেতু রাত্রে প্রায় 9:30 বাজে, সম্ভবত ওই দিক কিছু একটা হবে। তো দৌড়ায় ঘরে গেল, ঘরে বলতেছে যে আমার কাকা ছিল, দুই কাকা, ওনারা ছোট ছোট ছিল তখন, ছোট ছোট বলতো ইয়াং বয়সের ছিল। একজনের নাম হচ্ছে মোহাম্মদ আলী, আর একজনের নাম হচ্ছে শাকুর। তো ওনাদেরকে বলতেছে যে এই তোর ভাবিকে তো পাচ্ছি না, একটু বেরোতে ঘর থেকে। তো সবাই তাড়াহুড়ো করে বের হলো। তো বের হয়ে খুব দ্রুতই 3টা টিমে ভাগ হয়ে গেল, বিভিন্ন জায়গায় চলে গেল। তো আমার চাচা আর আমার বড় ফুপা ওনারা খুঁজতে 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 এটা আগারগা মোড়, এখন যেটা চৌরাস্তা মোড়, তখন তারা 2 রাস্তা ছিল। তো এই আগারগা মোড়ের মধ্যে এখানে আইসা একটু যখন সামনে আগাইলো, দেখলো যে 4-5 জন মানুষ এক জায়গায় দলবদ্ধ ভাবে কি যেন দেখতেছে। তো দেখলো যে আমার আম্মা ওখান থেকে এখানে চলে। হ্যাঁ, ওখান থেকে এখানে আসছে এবং উনি একটা গাছের সাথে ঢেলান দিয়ে বসে আছে। ওইখানে ঘটনা হয়েছে কি, পাশে একটা চায়ের দোকান টোকান ছিল। তো ওইখানে থেকে এক লোক এসে এখানে প্রস্তাব করতে বসছে, যখন দেখে সামনে এক মহিলা পড়া। তো ওইখানে উনি আবার যায় বলতেছে এই দেখতে এখানে একটা মহিলা আজ দেখি কোথেকে আসলো, কিভাবে আসলো, নতুন নতুন বউ লাগতেছে, লাল জামা কাপড় গায়ে, কানে স্বর্ণকণাটন আছে। তো যখন জিজ্ঞেস করতে গেছে, যতই প্রশ্ন করতেছে আমার আম্মাকে কোনো অ্যান্সার দিচ্ছে না, চুপ করে বসে আছে। আমার আম্মা কিন্তু সেন্স আছে, কিন্তু আমার আম্মা কথা হচ্ছে আমি এখানে কিভাবে আসলাম, আর নিজেও বলতে পারতেছে না। আর এত মানুষজনের সামনে আমার আম্মা একটু লজ্জায় পেতেছে, কারণ গ্রাম দেশের মহিলা, নতুন বিয়ে ঢাকায় আসছে। তাছাড়া উনি তো জানেও না যে কোথায় আছে, মানে কিভাবে আসলে কিছুই জানে না। ওই যে একটা দলবদ্ধ ভাবে দেখছে আমার ফুফা, ওর কাছে আগে দেখতেছে আমার আম্মা, এই তো আমাদের ভাবি, এনাকে আমার খুঁজতেছি এই সে। তো বড় বলতেছে ঠিক আছে। পিছন দিক দিয়ে আমার আব্বা আবার সাইকেল দিয়ে এসে হাজির, উনিও খুঁজতেছে সাইকেল দিয়ে। তো 3 জন, আমার কাকা, আমার ফুফা, আমার আব্বা, 3 জন ওনাকে ধরে জাস্ট বাড়িতে নিয়ে আসলো। এইটা আর কি ও পর্যন্ত বাড়িতে আসার পরে পরে ফুটো দিয়ে ঘটনাটা, প্রথম যেটা আপনার আম্মার সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা আপনি বলেছেন যে আপনার আম্মা জিন ধরেছে। তো এটা কি মানে বিয়ের আগে থেকেই, ওনার বিয়ের সপ্তাহখানেকের মাথা থেকে এই ঘটনাটা প্রথম আমরা টের পাই যে ওনার সাথে জিন আছে। এটা আমার আব্বা টের পাইছে, মুরব্বী যারা ছিল এরা টের পাইছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আর কোন ধরনের কোন ঘটনা, কোন এক্সপিরিয়েন্স আপনি? এরপরে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ঢাকার কচুক্ষেতের কোন একটা মহিলা মাদ্রাসার ঘটনা। এটা আমার ছোট বোনের কাছ থেকে শোনা। এখানে একটা নাম না বললেই না, তবে নামটা আমি একটা সদ্য নাম ব্যবহার করতেছি। ধরে নেন নামটা কুলসুমা। তো কুলসুমা আগে হিন্দু ছিল, পরবর্তীতে ও মেয়েটা মুসলমান হয়েছে। মেয়েটা দেখতেও খুব সুন্দর ছিল। যেদিন মুসলমান হয়েছে ওই দিন আবার একটা মুসলমান জিন ওকে পজেস্ট করছে। পজেস্ট করছে বলতে ওই জিনটা খুব ভালো ছিল, ওকে পছন্দ করতো, বাট কোনো ক্ষতি করতো না, সবসময় সাথে সাথে থাকতো বা কাছাকাছি আশাপাশে থাকতো। কত বছর আগের ঘটনা এটা? 3-4 বছর আগের ঘটনা। কোনো ক্ষতি টতি করতো না, সাথে সাথে থাকতো। তো একদিনের উপর ভর করছে। ভর করলে হয় কি, সাধারণত চুপ করে বসে থাকে। মহিলা মাদ্রাসাগুলোর সিস্টেম হচ্ছে 30-40টা মেয়ে একসাথে বসে বসে পড়তেছে, ওখানে আবার 2জন হুজুর থাকে, মহিলাদেরও হুজুর থাকে, ছোট হুজুর বড় হুজুর থাকে। তো 2 পাশে 2জন হুজুর বড় থাকে, মাঝখানে মেয়েরা পড়াশোনা করে। ওর সাথে যখন জিনটা আসতো তখন চুপ করে বসে থাকতো, মানে এক ধ্যানে কোথাও তাকায় আছে, দূরে কোথাও তাকায় আছে, কি যেন ভাবতেছে, উদাস মন, এরকম একটা ভাব থাকতো। তো একদিন ছোট হুজুর যে ছিল, মহিলা হুজুর, পরে ওই ছোট হুজুর খুব খেপে গেছে, এই তুই প্রতিদিন সন্ধ্যার পরে তাকায় থাকিস, কিসে তোর সাথে জিন, ফাজলামি করিস, পড়াশোনা বাদ দেশ বা পড়াশোনা করতে চাস না, এরকম কথা বলা খুব মারছে। হুজুরের ধারণা হচ্ছে এই ভান করতেছে। প্রথম দিন ও মার খাইছে, কিছু বললে নাই। কিন্তু ফর্সা মানুষ ছিল তো, প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম শরীরের ভিতরে লাল লাল দাগ হয়ে গেছে। মার খাওয়ার পরে কিছুক্ষণ সেন্স ছিল, তারপর আবার পড়তেছে। পরের দিন সন্ধ্যার পরে সেম ঘটনা, আবার তাকায় আছে উদাস মনে, অন্যদিকে দূর কোথাও তাকা থাকে, কি যেন ভাবতেছে এরকম। তো হুজুর দ্বিতীয় দিনও ওরে মারলো। প্রতিদিন এরকম একটা ভান ধরিস কেন, এই পড়ার সময় পড়িস না, এরকম ভান ধরিস, তাকায় থাকিস, পড়া ফাঁকি দিস। তখন ওই মেয়েটা মানে কুলসুমা উত্তর দিচ্ছে যে আমি যে ওর সাথে আসি বা আমি যে আসি এখানে, এটাকে তুই বিশ্বাস করিস না? কে তুই? বলতেছে কি করলে বিশ্বাস করবি যে আমি এখানে আসি? বলতে আসলে কি তুই জিন এখানে আসিস? বলতেছে হ্যাঁ আমি এখানে আসি। বলতেছে যে কিছু একটা করে দেখা। বলতেছে কি করলে বিশ্বাস করবি? তোর দেখো তাই কর। এখানে যে কুলসুমা ভান ধরতেছে না, আমি সেটা বুঝতে পারি। এটা ছিল একটা মানে একটা রুমের মতো বড় একটা রুম, 30-35 জন ছাত্রী পড়াশোনা করতো, 2 পাশে 2 হুজুর থাকতো, 4টা বাথরুম ছিল ঘরের মধ্যে। বলতেছে এই বাথরুম গুলোতে যেন কেউ না থাকে, সবগুলো বাথরুম আমাকে ফাঁকা করে দেয় 2 মিনিটের জন্য। তো 4টা দরজা মানে জাস্ট হাতের ইশারায় ও 4টা দরজা একসাথে খুলে ফেলছে। তার কিছুক্ষণের ভিতরে আবার এবারটা মানে ইশারা করলো, 4টা দরজার সাথে লেগে গেল, মানে হাতের ইশারায় খুলে ফেললো এবং লাগাই দিল। দূর থেকেই সেই, হ্যাঁ দূর থেকে হাতের ইশারা জাস্ট খুলে ফেললো, লাগাই দিল। আচ্ছা, এটা দেখার পরে ছোট হুজুর মোটামুটি একটু বিশ্বাস করতে শুরু করলো যে না এখনই ওর সাথে জিনটা আছে, নাহলে তো ওর দ্বারা তো সম্ভব না হাতের ইশারা 4টা দরজার সাথে খুলে একসাথে লাগানো। বলতেছে তুই আমাকে 2 দিন পিটাইছিস, এর খেসারত কিন্তু তোকে দিতে হবে, আজকে আমি চলে যাচ্ছি। এই কথাটা বইলা কুলসুমা আপনার হচ্ছে গিয়ে সেন্সলেস হয়ে
পড়ে গেল। ওই দিন রাত্রেবেলা 2টা দুই ঘটনা। হুজুর ঘুমাইছে, সবাই ঘুমানো অবস্থায়। প্রথমে হুজুর মানে হুজুর নেই, যে আর কি মহিলা হুজুর, উনি টের পাইল ওনার পাক ঘরে খুব জোরে পাতিল আশ্রাইতেছে, বিকট আওয়াজ হচ্ছে। প্রথমে উনি শুনছে আওয়াজটা, বাকিরা সবাই ঘুমাইতেছে, কেউ কিন্তু শুনতেছে না, সবাই যাদের মধ্যে দিক দিয়ে ঘুমাইতেছে, হুজুরই কিন্তু শুনছে আওয়াজগুলো। হুজুর ওইটা যখন পাক ঘরে যাওয়ার যখন মাঝামাঝি গেল, ওনা মনে পড়ছে কি রে, আজকে তো আমাকে জিন শাসায় গেছিল যে তুই আমাকে মারছিস, খেসারত তোকে দিতে হবে, সম্ভবত সামনে বিপদ, আমি যাবো না, আমি ব্যাক করে বিছানায় চলে যাই। যখন উনি ব্যাক করে বিছানা দিয়ে যাচ্ছে, তখন দেখতেছে উইটা বৈশা অন্যের দিকে তাকাই আছে। তখনই তো উনি খুব ভয় পাইছে যে এটা জিনেরই কাজ। পরে উনি শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পরে এ পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল দ্বিতীয় ঘটনা। আরো কিছু ঘটনা আছে, এটা অবশ্যই মাদ্রাসা সংক্রান্তই আরো যেটা ঘটনা আছে, সময় ঠিক আছে, আমরা আরো ঘটনায় আসবো আপনার কাছ থেকে, আরো কিছু এক্সপিরিয়েন্স শুনবো। তবে এই মুহূর্তে তাহলে আপনার বোন নাইমার কাছে আমরা কিছু শুনতে চাই যে ওনার কি এক্সপিরিয়েন্স রয়েছে। আপনার এক্সপিরিয়েন্স গুলো কি আপনার নিজের সাথেই ঘটেছে নাকি? আমার নিজের সাথেই। ওকে, তাহলে আমরা একটু শুরু থেকে আমার ঘটনাটা হচ্ছে 2013 সালের জানুয়ারিতে। আচ্ছা, তখন আমার শাশুড়ি অসুস্থ ছিল, উনি হসপিটালে ভর্তি ছিল। তো ওনাকে হসপিটালে নেওয়া হওয়া হচ্ছে জানুয়ারি 6 তারিখে, উনি মারা যান হচ্ছে জানুয়ারি 17 তারিখে। তো উনি 3 দিন ছিলেন সিসিউতে, আর এরপর বাকি কয়েকদিন ছিল উনি আইসিউতে। আচ্ছা, তো ওনাকে যেদিন হসপিটালে ভর্তি করে, ওই দিন ছিল 6 তারিখ রাত 11টা। এর পর দিন ওনাকে নেওয়া হয় সিসিউতে। তো সিসিউতে 3 দিন থাকার পরে যখন আইসিউতে নেওয়া হয়, ওই দিন বিকেলে আমার শ্বশুর বাড়ির সবাই, আমরা সবাই হসপিটালে ছিলাম, আইসিউর সামনে দাঁড়ানো। তখন একজন মুরব্বী লোক মারা যায় আইসিউর ভিতরে। উনি ছিলেন আমার শাশুড়ির যে বেডে ভর্তি ছিল পাশের বেডের। উনি অনেকদিন ভর্তি ছিল, তারপর মারা যায়। তো ওনার লাশটা যখন বের করা হচ্ছে, তখন আমরা সবাই দাঁড়ানো আইসিউর সামনে। তো ওনার লাশটা যখন বের করে আইসিউর সামনে থেকে যখন লিফটের সামনে নেওয়া হচ্ছে, তখন আমরা সবাই তাকিয়েছিলাম রাস্তার দিকে। লাশটা ছিল হচ্ছে একটা শুকনো লম্বা মুরব্বী। আচ্ছা, আমি তো ফার্স্ট বুঝিনি মুরব্বী, বয়স্ক একজন মানুষ। হ্যাঁ, ফার্স্ট তাকিয়েছিলাম যে দেখলাম। তো হঠাৎ করে রাস্তা দেখার পর আমার একটু কৌতূহল জাগে, যেহেতু হসপিটালে কয়েকদিন ছিলাম, কিন্তু অন্য কোনো লাশের প্রতি আমার কোনো ইয়ে ছিল না। অনেক লাশই দেখছি, বাট এই লাশটা হচ্ছে যে মনে হচ্ছে যে আমাকে একটু আকর্ষণ। তা আমি আকর্ষণ নিয়ে সামনে আগাই, আমাকে মুরব্বী সবাই না করে, তারপর আমি সামনে আগাই। সামনে আগানোর পরে লাশটার সামনে যাই এবং লাশটা দেখি, লাশটা সাদা দাঁড়িয়ে আছে লোকটার, মুরব্বী লোক। কেমন বয়স হবে? 75। ওকে, আনুমানিক এই ধরনের হবে। তার শরীরে আপনার হচ্ছে রগগুলো বের হয়ে গেছে, এত মুরব্বী ছিল। ওকে, তো লাশটা নিয়ে যাই নিচে, তখন মাগরিবের চারপাশে মাগরিবে আজান দিচ্ছে। তো যখন লাশটার সামনে আমি যাই, তখন আমার বড় আপারা সবাই আমাকে না করে, কিন্তু আমি কারো কথা না শুনেই যাই। তো ঈশার নামাজের পর আমরা বাসায় যাই। বাসায় যাওয়ার পর বাড়িতে এমনিতে থমথমে অবস্থা, যেহেতু বাড়ির মুরব্বী হসপিটালে ভর্তি, সবাই এমনিতেই সবার মন টন খারাপ। তো আমরা সবাই শুয়ে পড়ি 12টার দিকে রাতে। শোয়ার পর দেখা যাচ্ছে আমার ঘুম আসতেছে না। যখন রাত 3টা বাজে, তখনও আমি ঘুমাইনি। আমার শাশুড়ির কথা খুব মনে পড়তেছিল, আমি একটু কাঁদতেছিলাম। কাঁদতে কাঁদতে কখন যে আমি ঘুমিয়ে যাই সেটা আমি নিজেও জানি না। হঠাৎ করে ফজরের আজানের সময় আমার ঘুম ভাঙে যখন, তখন আমি ফিল করি যে আমাকে কেউ চেপে ধরে আছে। চেপে ধরে আছে মানে কিভাবে চেপে ধরে আছে? হাত দিয়ে। হাত দিয়ে মানে উপর থেকে কেউ একজন চেপে ধরে আমাকে। আচ্ছা, আমি ফার্স্টে ভাবলাম কি আমি কি ঘুমে আছি, স্বপ্নে দেখতেছি কিছু একটা, এরকম কি না। তো আমি চোখ খুলছি, কিন্তু গুটগুট অন্ধকার ছিল, কিছু দেখা যাচ্ছিল না। শুধু আপনি অনুভব করছেন কেউ একজন হাত দিয়ে আপনাকে চেপে ধরে। অনুভব বলতে আমি মানে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, বাট ছাড়তেছে না, এটাও ফিল করতেছি। তো আমি চিমটি কাটলাম নিজের শরীরে যে না, আমি ঘুমাচ্ছি না, আমি ঘুমাচ্ছি না। আমি ভাবছিলেন যে একটা স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছি আমি, হ্যাঁ, আমি এটাই ভাবতেছিলাম যে হয়তো আমি স্বপ্নে আসছি। তারপর খেয়াল করলাম যে আমাকে ছাড়তেছে না, দোয়া দুধ পড়া আরম্ভ করলাম। তখন হঠাৎ করে কেমন যেন আমার ওই হসপিটালের কথা মনে পড়ে, কারণ ওই লাশটার সামনে যাই, তখন আমার শরীর একটু মানে কেমন জানি লাগলো, মানে লাশটা আমার একটু অন্যরকম লাগলো। তো আমি অনেক চেষ্টা করি ছাড়ানোর জন্য, ছাড়ে না। আমি অনেক দোয়া দুরুদ পড়ি, কিন্তু কোনো কাজ হয় না। এমন করতে করতে অনেকক্ষণ গেল। তো অনেকক্ষণ যাওয়ার পর একটু আলো হতে শুরু করলো। তো আলো হতে শুরু করলো যখন, তখন আমি তাকালাম, দেখলাম যে আমার একটা হাত ছিল আমার বডির উপরে, যে সে তার হাত দিয়ে আমার হাতটা চেপে ধরে আছে। আর ওই হাতটা আর করোনা, যাকে আমি হসপিটালে দেখলাম যে একটা লাশ, মুরব্বী, ওই যে বয়স্ক লোকটার লাশ আপনি দেখেছেন, ওই হাতটা ছিল ওনার। কারণ ওনাকে যখন আইসিইউর সামনে নেওয়া হয়, যে কোনো ভাবে ওনার শরীর থেকে উনি চাদরটা সরে যায়, তখন আমি দেখতে
দেখতে পাই যে শুকনা ছিল এবং লম্বা ছিল, উনি অনেক মুরব্বী ছিল। সেই মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, আমার হাতের উপর ছিল, হাতটাই ছিল। তো আমি ভয় পেয়ে যাই এবং আমি সবচেয়ে বেশি ভয় পাই কারণ তখন আমার পাশে শোয়া ছিল হচ্ছে আমার ছোট বাবুটা। আমার বাবুটার বয়স তখন 1 বছর 3 মাস, আর সাথে ছিল আমার একটা ভাগ্নি। তখন আমি ওকে ডাকি কিন্তু ও শুনে না, অনেকবার ডাকলাম কিন্তু ও শুনলো না। আমার ভিতরে ভয়টা লাগলো যে আমার বাবুটাকে কোনো ক্ষতি করে। আমি দোয়া-দরুদ পড়তে থাকি, আস্তে আস্তে আলো আলো বাড়তে থাকে। তখন আমি পুরোপুরি শিওর হই যে হ্যাঁ, আমাকে যে চেপে ধরা ওই হসপিটালের মুরব্বিটাই। যখন আলো পুরোপুরি বেড়ে যায় তো আমাকে ছেড়ে দেয়, তখন ফিল করলাম যে আমি নড়াচড়া করতে পারছি এবং আমি মাথা ঘুরিয়ে দেখলাম তখন 6টা বাজে। তখন তো জানুয়ারি মাস ছিল, প্রচন্ড শীত ছিল, কনকনে শীত। আমি এর ভিতরে ফিল করলাম যে আমি যে কম্বলটা জড়ানো, আমার কম্বলটা প্রায় অনেকটাই ভিজে গেছে, মানে আমি ঘামাচ্ছি। এরপরে ঘটনা আমি আর কাউকে বলিনি, কারণ এমনিতে বাড়িতে একটু ছিল। আমার স্বামী তখন শুয়েছিলাম আমার শাশুড়ির রুমে, যেহেতু আমার শাশুড়ি হসপিটালে ভর্তি ছিল এই জন্য আমি আর আমার রুমে ঘুমাইনি, আমার ছোট ছোট বাচ্চা, এই জন্য ঘুমাইনি। শাশুড়ি হসপিটালে যাওয়ার কিছুদিন আগে উনি স্ট্রোক করলো, অসুস্থ খুব বেশি ছিল। তাই আমি বললাম যে আম্মা কি হয়েছে, তো উনি আমাকে দেখাইলো ওনার হাতটাতে একটা আঁচড় ছিল। আচ্ছা, ওনার হাতটাতে একটা আঁচড় ছিল, আঁচড়টা কোনো মানুষের ছিল না। আমাকে বললো যে দেখো তোমার এটা কিসের দাগ। তো আমি বললাম যে আম্মা এটা তো কোনো মানুষের আঁচড় মনে হয় না। মারা যাওয়ার আগে উনি দেখতেন যে ওই রুমটাতেই উনি দেখতেন যে কেউ আসতেছে। শাশুড়ি দেখতে পেতেন? হ্যাঁ, কেউ আসতেছে, বলতো যে ওই যে কে যায়। আর উনি হসপিটালে ভর্তি হওয়ার 2 দিন আগেও যখন যেদিন উনি স্ট্রোক করে ওই দিন আমরা যখন ওনাকে খাটে শোয়াই তখন আমরা দেখতে পাই ওনার শরীরে আরো 2টা আঁচড়, যেটা হচ্ছে কোনো মানুষের না, জানোয়ারের আঁচড়ের মতো, মানে কয়েকটা নখ একসাথে, খুব মানে রক্ত লেগে আছে। কিন্তু আমার ঘটনাটা হচ্ছে এটার সাথে রিলেটেড না, কারণ আমার বিয়ের পর থেকে আমি ওনার সাথে ঘুমাতাম, কখনো আমি এগুলো দেখিনি। বাট আমি যখন হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পর থেকে আমার সাথে এটা ঘটে। এবং ওই দিন ওই বৃদ্ধ লোকটার মৃত মুখটা দেখার পর থেকেই মূলত ওনার লাস্টের পাশে দাঁড়ানোর পর থেকেই আমার ভিতরে এটা হয়। তো ওই দিন যেদিন রাতে যখন এটা হয় আমার কাছে মনে হচ্ছিল আমি আর বাঁচবো না, তখনই ভাবছিলাম বোধহয় আমি বোধহয় শেষ। কিছুদিন পর আমার শাশুড়ি মারা যায়, তো ওই রুমটাতে আমার প্রায় ঘুমাতাম, রুমটা খালি থাকতো। আরেকদিন রাতে আমরা শুয়ে আছি আমার শাশুড়ির রুমে, আমি, আমার হাজবেন্ড, আমার বাবুটা। হঠাৎ করে আমি চোখ বন্ধ করি, আমি শুনতেছি, আমি ঘুমাচ্ছি না, এমনিতে আমার চোখ বন্ধ, আমি শুনতেছি যে পাশে কোনো ছেলে লোকের শব্দ, মানে কথা বলতেছে, এবং কিছুটা মুরব্বী, মানে ইয়ং কোনো ছেলে না, কিছুটা মুরব্বী লোকের, বয়স্ক লোকের একটা শব্দ আসছে। এবং এটা আমি কানটা খোলার পর আমি শুনলাম, বাট তখন রাত 3:30 বাজে। বোঝা যাচ্ছে যে বাহিরের কারণ না, মানে আমি যেটা শুনতেছি হয়তো বা আমার সে আগের ঘটনাটা রিলেটেড কিছু একটা হবে। তারপর আমি ওই দিন রাতে আর ঘুমাতে পারিনি। ওই দিন রাতে এরপর থেকে আমি যখনই আমি সব শাশুড়ির রুমে ঘুমাতাম আমার সাথে প্রায় সমস্যা হতো। তারপরও দেখা যাচ্ছে যে আমি দোয়া-দুধ করে ঘুমাতাম, অতটা করিনি যে ভয় পেয়ে ঘুমাবো না, সেটা না, আমি সাহসটা সবসময় ছিল, আমি ঘুমাতাম। তো রিসেন্টলি যেটা হয় যে গত বছরের ডিসেম্বরে আমার ছোট ননদের বেবি হয়, তো ওর সাথে আমি ছিলাম আমার শাশুড়ির রুমে একদিন রাতে। ও ছিল আমাদের এখানে প্রায় 1.5 মাস, আমি 1.5 মাসে ওর সাথে থাকি। কিন্তু একদিন রাতে হঠাৎ করে আমি রাতে ঘুমাই না 3টার আগে, সবসময় আমার সমস্যাটা ছিল। তো ও ঘুমিয়ে গেছে, ওর বাবুটা মাঝখানে, আমি আমার এই সাইডে। হঠাৎ করে আমি দেখি, আমি যে ঘুরেছিলাম, আমি যখন ঘুরতে নেই আমার পিছনে একটা বাবু। তো মানে ঘুরতে নেন মানে আপনি যখন পাশ ফিরতে যান? হ্যাঁ, পাশ ফিরতে চাই আমি, তখন মনে হচ্ছে যে আপনার পিঠের নিচে একটা বাবু। আচ্ছা, ছোট একটা বাবু, বোঝা যাচ্ছে যেটা মানে ছোট বাচ্চা। তো আমি ধরি এবং দেখি ওটা নরম, যে একটা বাচ্চার মতোই। তা আমি এর ভিতরে আমার ননদকে ডাকতেছি যে এই তোমার বাবু তো আমার পিছনে নিচে, ওকে নাও। ওনার বাচ্চার বয়স কত ছিল তখন? 1 মাস হয়নি। 1 মাস হয়নি, দ্যাট মিনস ওটা ওই বাচ্চাটার হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, যে গড়ি আসতেই পারে। তখন ওকে আমি ডাকতেছি যে তোমার বাবুটা নাও। যখন আমি বেশি ভয় পাই, যখন ওর দিকে তাকাই তখন দেখি ওর বাবুটা ওর কাছেই আছে, এটা আরেকটা ছোট বাচ্চা। মানে আপনি ঠিক যেই মুহূর্তে আপনার পিঠের নিচে একটা বাবু অস্তিত্ব টের পাচ্ছেন, ঠিক ওই মুহূর্তে সেই বাবু আপনি দেখতে পাচ্ছেন আপনার ননদের সাথেই, মার সাথেই আছে। বাট আমার পেছনে নিচে সেও আরেকটা বাবু। আমি হাত দেই, আমি কিছুটা দেখতেও পাই একটু মানে কালো টাইপের ছোট বাচ্চা। পর আমি অনেক দোয়া-দুধ পড়তে থাকি। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই বাবুটাও আমাকে মারার চেষ্টা করে। আমি যখন দোয়া-দুধ পান করে কোনো কথাই বলতে পারতেছি না, আমার সাথে একটু অন্যরকম হচ্ছে যে আমি ডাকতেছি শুনতেছি না, আমি উঠতে পারতেছি না। এরকম করতে করতে প্রায় 2-3 ঘন্টা এইভাবেই যায়। আমি দেখা যাচ্ছে একবার সরে গেছে, আমি চোখ বন্ধ করলাম, আবার আসছে, মানে এই বাসের একটু পর পর আসতেছে। এমন করার পর আজান দেয়,
তা আমি মানে সারা রাত ধরেই হ্যাঁ, আপনি এটা হ্যাঁ, টের হ্যাঁ। পাচ্ছেন। 5টাতে আজান দেয়, 3টা থেকে 5টা 2 ঘন্টা কন্টিনিউ, যে আমি চোখ বন্ধ করছি আর দেখি আবার আসতেছে। তো আমি উঠি, কিছুক্ষণ দোয়া দুধ পড়ার পর ছাড়ে, আবার এরকম করতেছে। কিছুক্ষণ দোয়া দরুদ পড়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে নাই, না নাই। তারপর আর- আবার যখন হ্যাঁ, চোখ এটা- লাগতে যাচ্ছে তখনই আবার হ্যাঁ, আমার চোখ বন্ধ করছি, মনে হচ্ছে যে আমাকে মারতে আসছে। এমন করতে করতে এক অবস্থায় মানে ফজর আজান দেয়, আলো হয়। আমি আর আমার ননদকে বলি না এটা, কারণ ওর ছোট বাবু ভয় পেয়ে যাবে। আমি আমার বাসায় একটা ভাগিনা থাকে, ওর সাথে শেয়ার করি। পরে হচ্ছে ও একজন হুজুর নিয়ে আসে, তারপর আমাকে হুজুরের সাথে তাবিজ দিয়ে যায়। তাবিজটা আমি আমার বালিশে রাখি। এরপর থেকে যতদিন ছিলাম আর কিছু হয়নি। এরপর থেকে হয়নি। আপনার সেই শাশুড়ির রুমটাতে এরপরে আর কিছু হয়নি? না, এরপর কিছু হয়নি। মাই গড, মানে আমি জাস্ট মানে চিন্তা করতেছি যে যেই ছোট বাচ্চাদেরকে এত আদর করার ইয়ে থাকে, সেই বাচ্চাদেরকে নিয়ে যখন এই ধরনের ভয়ের পরিস্থিতি তৈরি হয়ে যায়, বিষয়টা কিরকম ভয়ঙ্কর হতে পারে। এবং আবার বাচ্চাটা আমাকে মারতেও চাচ্ছে। মারতে চাচ্ছিল কিভাবে? মানে বাচ্চাটা কিভাবে বুঝলেন যে বাচ্চাটা আপনাকে মারতে চাচ্ছে? মানে সে আমাকে মনে হচ্ছে যে ধরে ফেলছে, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি তার কাছ থেকে বাঁচার চেষ্টা করতেছি। সে আমাকে ধরে আসছে, সে আমাকে ধরে আসছে, আমি তার কাছ থেকে বাঁচার চেষ্টা করতেছি, বাট সে আমাকে ছাড়তেছে না। আর আমার এই কথাগুলো আমি এখন আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করেছি, মানে পুরোপুরি ভাবে না, এতটুকু আজকে এই ডরেই প্রথমবারের মতো আপনি ডিটেইলস ডিটেইলস, কারণ এর আগে সবার সাথে শেয়ার করেছি অল্প অল্প ভাবে, যাতে আপনি একটু আগে যেটা বলছিলেন, রাইট, যে বাসায় যদি এই ঘটনাটা আপনি এইভাবে শেয়ার করেন, হয়তো যারা আছে সবাই তারাও ভয় পেয়ে যেতে পারে। হ্যাঁ, সবাই ভয় পেয়ে যেতে পারে। এই জন্য আপনি বিষয়টা শেয়ার করেন। আর আমাদের বাসায় হচ্ছে মানুষ খুব কম থাকে, আমরা 4-5 জন। ভালো একটা সিদ্ধান্ত যে সবার মাঝে যদি ভয় ঢুকে যায়, তাহলে তো এই বাসাতে বাস করা খুব কষ্ট হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যখন আমি আমার বাবার বাসাতে আসি, তখন আমার ছোট একা থাকতেছে, 2টা বাবু নিয়ে ঘরে একা। আপনার কাছে তো এই ঘটনাটা শুনলাম এবং নিঃসন্দেহে মানে খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা, এবং কারো এই ধরনের এক্সপিরিয়েন্স না হোক সেটাই আমরা দোয়া করি। তো এবার একটু আমরা শামীম ভাইয়ের কাছে আবার যাই, যে আপনার আরো একটা ঘটনা বাকি আছে, একটু আগে আপনি বলছিলেন। তো এই ঘটনাটা একটু শুনে নিই আমরা, এই ঘটনাটা কি ছিল? সুমন ভাই, এখন যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাসায় ঘটা একটা ঘটনা। এটা আপনার হচ্ছে 2011-12 এই সময় 3-4 বছর আগের একটা ঘটনা। তখন আমার মামা কোন একটা পরিবহনে কাউন্টার ম্যান হিসেবে জব করতো। আচ্ছা। তো উনি একদিন ডিউটি শেষ করে 11:30-12টার দিকে বাসায় ফিরে উনি ব্যাগ টেক গুছাইয়া খাওয়া দাওয়া করে শুয়ে আছে। তো আমি, আমার ছোট ভাই, ওরাও শোয়া, আমরা পাশে একটা বেডের মধ্যে শোয়া। আমার মামা নিচে বিছনা করে, যেহেতু গরমের দিন আমাদের সাথে না শুয়ে উনি আবার নিচে একটা বিছনা করে ফ্যানের নিচে শুয়েছে। তো দরজাটা পুরোটা খুলে দেওয়া, আমাদের সামনে দোতলায় সামনে কেচি গেট ছিল। তো কেচি গেটটা জাস্ট মানে এরকম দক্ষিণমুখী দরজাটা ছিল। তো মানে এটা খোলার কারণ হচ্ছে বাতাস আসবে গরমের দিন। আমার মামা যেটা বললো, 2:30-3টার দিকে কেউ একজন ঘরে ঢুকছে। যখন ঘরে ঢুকছে তখন ও এতটা বুঝতে পারেনি। আমার সেম বয়সী, এক বয়স। ও দেখলো যে কেউ একজন হঠাৎ করে ঘরে ঢুকেই বুকে উঠাই ওর গলা চেপে ধরছে। ও যে কিছু একটা বলবে বা কারো ডাক দিবে, এই তুমি কে, কোথেকে আসছো, কে তুমি, গেট তো বন্ধ কিভাবে ঢুকলা, মানে কিছু বলার সুযোগ পায়নি। দেখলো কালো একটা ছায়ার মতো আইসা বুকে বসে গলা চেপে ধরছে। তো ও খুব পাঁচটাপাঁচি করতেছে, মানে শুরানোর জন্য খুব চেষ্টা করতেছে। করতে 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 এট এ টাইম মানে ওই রুম থেকে আমার আম্মা অথবা আব্বা কেউ একজন বাতিটা জ্বালাইছে, মানে আমাদের পাশের ঘরে ছিল। তো ওই পাশের ঘর থেকে পাশের ঘর মানে লাইট জ্বালাইলে হালকা একটু আলোর মতো আসে আর কি। যখন একটু আলোর মতো ছায়া পড়ছে ও চলে গেল। যখন চলে গেছে আপনার হচ্ছে গিয়ে মানে দরজা তো খোলাই ছিল, কেচি গেটটা যখন ও এই পাশ থেকে ও পাশ ভেদ করে চলে গেল, এই কালো ছায়াটা এত বিকট একটা শব্দ হয়েছে, মানে হ্যাঁ কেচি গেটটা এত জোরে একটা বাড়ি খাইছে। মানে খুব শক্তিশালী একজন লোক যদি কেচি গেটটা জোরে একটা বাড়ি মারে, ঠিক সেম একটা বাড়ি আওয়াজ হয়েছে। এবং এটা শুধু আমরা না, মানে নিচতলা থেকে 4তলা পর্যন্ত প্রায় এই 7টা-8টা ফ্যামিলি সবাই শুনছে এবং সবার ঘুম ভেঙে গেছে। এবং এই আওয়াজ পেয়ে, হ্যাঁ এই আওয়াজটা শোনার পরে কিছুক্ষণ পরেই তো ফজরের সময়, আমার নানা ছিল একজন, উনি এখনো আছেন, 3তলা থাকতো ওনারা। তো উনি আইসা আমার আব্বাকে বলতেছে, এই তোমাদের বাসায় রাত্রে কি হয়েছিল, এত জোরে আওয়াজটা হলো কেন, মানে আমাদের বাড়িওয়ালা যে ছিল আর কি উনি। তো এত যাওয়া হলো, বলতেছে যে না ওইটা আমার ছেলেরা একটু ফান করছিল, যে কোনো কারণে বাড়ি খাইছিল। ঠিক সকাল 8টার দিকে আবার আমাদের পাশের ঘরের আন্টি ছিল, উনি এসে বলতেছে, এই তোমাদের বাসা রাত্রে কি হয়েছে, আমার বলছে না ওই ফাজলামি করছে। আমাদের সামনে একটা গাছ ছিল, 2টা গাছ একসাথে ছিল, এখনো গাছগুলো আছে। দেখা গেছে যে ওখান দিয়ে একটা মানুষ যাতায়াত করে বা আশেপাশের মেয়েরা আছে বা ছেলেরা আছে, ছোট বাচ্চারা আছে, ভয়টা পেতে পারে। এটা শুধু বাড়িওয়ালাকে জানানো হয়েছে যে আমরা এরকম এরকম দেখছি, আর বাকি কারোর সাথে এটা শেয়ার করা হয়। আপনারা বলছিলেন যে ওনার গলা চেপে ধরেছে, এই ধরনের কোন সিমটম কি? গলা চেপে ধরলে তো গলাতে কোনো দাগ,
হ্যাঁ, লাল একটা দাগের মতো ছিল, এখানে আচরের মতো ছিল, এই যে দাগ ছিল, দাগটা অনেকদিন ছিল, বাম পাশ দিয়ে দাগ ছিল, ডান পাশ দিয়ে দাগ ছিল, নখের আচর, মানে ধরে যখন ছেড়ে দিয়েছে তখন যে নখের একটা আচর এখান থেকে আসছে, এটা অনেক দিন ছিল এবং এটা স্পষ্ট বোঝা গেছে, দেখাও গেছে, রক্তের মতো বের হয়েছে। আমার মামা যদি এবং ওই কলাপসিবল গেটটা, আপনার যে কেচি গেটের কথা বলছেন, ওটা তো তালা লাগানো ছিল, ওটা অলওয়েজ তালা লাগানোই থাকে, এবং এইটা ছাড়া তো আর না এই বিল্ডিং এর কোনো আর কোনো ওয়ে নাই। দ্যাট মিনস অবশ্যই এই গেটটা দিয়েই কাউকে আসা যাওয়া করতে হবে। হলে যদি আমাদের ফ্লোরে কাউকে আসতে হয়, গেটটা খুলে আসতে হবে এবং গেটটা খুলে বেরোতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই এখানে ঢোকার মতো। মাই গড, মানে কি বলা যেতে পারে, এটার কি সলিউশন হতে পারে, কি বিষয় হতে পারে, যে কি হয়েছিল? কারণ এই শব্দটাই বা এটা শুধু আমরা কেনা, বাড়ির সবাই অনুভব করেছিল, এটার সাক্ষী এখনো ওনারা আছে, দিতে পারবে। ওকে, অনেক ধন্যবাদ দুই ভাই বোনকেই যে এই চমৎকার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের সাথে। এবং সেই সঙ্গে শামীম ভাইয়ের আরো কিছু ঘটনা হয়তো আছে, আমরা যেটা শুনেছিলাম ডট টিমের কাছে, এবং সময়ের যেহেতু যেই একটা বিষয় রয়েছে, তো সময় স্বল্পতায় আজকে শোনা হচ্ছে না, হয়তো বা কোনো একটা এপিসোডে সামনের শামীম ভাইকে আবার কোনো একটা ডরের জার্নিতে আমরা সাথে পাবো, তখন শামীম ভাইয়ের আরো যেই ঘটনাগুলো রয়ে গেছে যেগুলো আজকে শোনা হয়নি, সেই ঘটনাগুলো আমরা শুনবো। জি, অনেক ধন্যবাদ দুজনকেই। ওকে, মানে সুমাইয়া মানে যে গল্পগুলো বা ঘটনাগুলো বলেছে সুমন দোস্ত, আমার মানে বলে না যে গুজ বাম্পস, এটা ক্ষণিকের জন্য হয়, বাট আই থিঙ্ক ইটস পার্মানেন্ট নাও আমার ক্ষেত্রে। আসলে সুমাইয়ার স্টোরির মধ্যে আমরা এমন কিছু জিনিস পেয়েছি যেটা মানে আমি বিশেষ করে পায়ে যে কামড় দেওয়ার, এটা আমি বলেছি অলরেডি সুমাইয়াকে, এবং পায়ে কামড় দেওয়ার যেই ঘটনাটা, এটা আসলে এক্সট্রিম লেভেলের, আমি সিরিয়াসলি আমি ভয় পেয়েছি আসলে, এটা মানে ভয়ঙ্কর। এবং আমি ব্রাভো সুমাইয়া যে এই ঘটনাগুলো ঘটতে থাকা অবস্থায়ও আপনি বেশ কিছুদিন ওই জায়গাটায় থেকেছেন। আমার মনে হয় অনেক সাহসী মানুষও এই কাজটা করতে ভয় পাবে। এবং আরো একটা কথা যদি আমরা না বললে মনে হয় ভুল হবে, যে নাসিমা আপু যখন উনি বলছিল ওনার ঘটনার কথা, যে ওনার শ্বশুর মারা যাওয়ার পর হাসপাতালে কি ধরনের ঘটনা তার সাথে ঘটতে থাকে, যদিও তুই অনেকটাই চুপ করেছিলি, সো মানে ওই ঘটনাটাও কিন্তু মানে খুব মানে আমার কাছে কিছু কিছু পয়েন্টে ব্যাপক ভয় পেয়েছি আমি, সিরিয়াসলি। আসলে কি বলবো, ল্যাঙ্গুয়েজটা আমরা হয়তো সবসময় ইউজ করতে চাই না, কারণ এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো রোম্যান্টিক ক্ষেত্রে ইউজ করা হয়। ফর এক্সাম্পল দ্য ওয়ার্ড টাচি, এবং ওরা যখন হরর স্টোরিতে কিন্তু খুব টাচি কিছু জায়গা থাকে, তো যে জায়গাগুলো একদম ভিতরে এমন একটা জায়গায় নাড়া দেয় যে তুই ভয় না পেলেও আতঙ্কিত হয়ে যেতে বাধ্য। তো আরো একটা বিষয় হচ্ছে, যখন সবাই আমরা গল্প বলছিল, আমরা কিন্তু দেখছি যে শাওন তার বন্ধু বান্ধব নিয়ে যে আছে, এবং সবাই মিলে কিন্তু তখন বিশেষ করে সুমাইয়া যখন বলছিল, প্রত্যেকের চোখ মুখ দেখে মনে হয়েছে যে প্রত্যেকেরই মানে খুব ইন্টেনশনটা স্টোরির মধ্যে ছিল। রাইট, আমি তো ড্যাম শিওর যে এই স্টোরি যদি খুব সাহসী কোনো ব্যক্তিও শুনে থাকে, হালকা কট খেয়ে যাবে। ঘটনা হচ্ছে কি, মানে আপনি জায়গাগুলো চিন্তা করে দেখেন, হোস্টেলে আপনি আছেন, মেসে যেখানে মানে এত এত মানুষ থাকে, সেখানেই যদি এই ধরনের, আজকে ঢাকা শহরে আমাদেরকে শুনছে কত হাজার হাজার মানুষ জানি শুনছে যারা মেসে থাকছে, হোস্টেলে আছে, ঠিক এই মুহূর্তে আপনি ইভেন ইন কক্সবাজার, চিটাগাং, সব জায়গায় ধরেন আপনি কোন একটা হোস্টেলে আছেন, শুনে ডর শুনে এখন আপনি ওয়াশরুমে যাবেন, ইটস রিস্কি, জানি না। ওয়েল, ওয়াশরুমে আমাদেরকে যেতে হলে ওয়াশরুমের আগের যে প্রসেসটা করতে হয়, সেটা আমাদের কাজটা হয় রান্নাঘরে, আর সেই রান্নাঘরেও কিন্তু আমরা এখন যেতে পারছি না সুমন। এন্ড আই থিঙ্ক লিসনার্স শুড নো যে আমরা কেন বলেছিলাম একদম শুরুতেই যে এই ঘরটাতে যেখানেই যাই না কেন আমরা রান্নাঘরে যাব না। ওয়েল, আই থিঙ্ক আমি প্রথমেই বলে নিতে চাই যে সুমন যেটা বলেছিল, এই বাসার বাচ্চারাও জানে না যে কেন ওই রান্নাঘরটা ব্যবহার করা হয় না। এটার একটা বড় কারণ হচ্ছে কোনো স্পেসিফিক ভাইটাল রিজন আমাদেরকে বলতে পারেনি কেউ, কিন্তু যেই তিনটা ফ্যামিলি, এই ফ্যামিলিটা থাকার আগে যেই তিনটা ফ্যামিলি এখানে থাকতো, এটা একটা এই বাসাটাতে ট্রান্সফার হয়ে হয়ে বারবার বদল হয়। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে কোন জব কিভাবে আমি বলবো না, জাস্ট ট্রান্সফার হয়ে তারা এটা পায় থাকার জন্য। এবং লাস্ট যেই তিনটা ফ্যামিলি ছিল, সেই তিন ফ্যামিলির তিনজন গৃহিণীরই মানসিক সমস্যা দেখা গিয়েছিল এই বাসায়, এবং কিন্তু খুব সুস্থভাবেই, সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবেই এখানে উঠেছিল। রাইট, কিন্তু এখানে থাকতে শুরু করার কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে
মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। এবং সবার কথা বলবো না, স্পেশালি গৃহিণীদের ক্ষেত্রে এই ঝামেলাটা ঘটতো। তার একটা স্পেসিফিক রিজন হচ্ছে তারা অনেকগুলো সময় কাটাতো এই রান্নাঘরে। এবং এই রান্নাঘরে কিছু একটা আছে, আমি আপনাদেরকে একটু লোকেশনটা বোঝানোর চেষ্টা করি। অনেকগুলো বিল্ডিং একই রকম দেখতে, তার লাস্টের যে বিল্ডিংটা, সেই লাস্টের বিল্ডিং এর একদম লাস্ট মাথার ফ্ল্যাটের লাস্ট রুমটা হচ্ছে রান্নাঘর। এবং সেই রান্নাঘরের পাশে জানালা খুলে দিলে গাছগাছালি ছাড়া আর কিছুই দেখা যায় না। এবং সেখানে খুব সম্ভবত একটা অশ্বত্থ গাছ বা এই টাইপের কোনো একটা গাছ আছে, যেই গাছটার মধ্যে কোন রকম একটা ভাইব কাজ করে। এবং লাস্ট 3টা যে ফ্যামিলি ছিল, প্রত্যেকজন গৃহিণী শুধু এতটুকুই নয় যে তারা এখানে থাকা অবস্থায় মানসিক সমস্যায় ভোগে, অনেক রকম হিংস্র আচরণ করে, ময়লা খাবার খাওয়া ধরনের কিছু ব্যাপার আছে, নিজের ফ্যামিলির মানুষকে না চিনে উদ্ভটভাবে চিৎকার চেঁচামেচি করার ব্যাপারগুলো থাকে। এগুলো সব এই বাসা ছেড়ে যাওয়ার সাথে সাথে বন্ধ। এবং এই বাসার যে ঘটনাটা এখন রেহান বলল, আজকে কিন্তু এই ঘটনার অনেকটা প্রমাণ কিন্তু সুমাইয়ার ঘটনা তো পেয়েছেন। এক্স্যাক্টলি, তার কাজিনের সঙ্গে যেই ধরনের ঘটনা হয়েছে, রাইট। তো এই বাসাতেও এই ধরনের ঘটনাই ঘটত। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেটাই, যে মানুষগুলো এখানে থাকতে এত অ্যাবনর্মাল উদ্ভট আচরণ করছে, বের হওয়ার যাওয়ার সাথে সাথে কয়েকদিনের মধ্যে কিভাবে ঠিক হয়ে যায়, কিভাবে সম্ভব, তাই না? যদি কোন রকম নিজস্ব মানসিক প্রবলেম হয় তাহলে তো বাসার সাথে রিলেটেড হবে না, এবং সেটা পরপর 3জন হবে না। তো সেটাই। আর এখন বড় একটা প্রশ্ন হতে পারে, তাহলে বর্তমানে যারা আছে তারা কেন থাকছে? কখনো আমরা বলে দিয়েছি এই বাড়ির সব ঘর ইউজ হয়, কিন্তু রান্নাঘরটা ইউজ হয় না। আর সবসময় চাইলেই তো আর একটা বাসা চেঞ্জ করে চলে যাওয়া যায় না, কিছু ট্রু স্টোরি বিষয় থাকে, অনেক বিষয় থাকে, লিমিটেশন, রেস্ট্রিকশনস থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টস থাকে। ঠাস করে আমরা বাসা চেঞ্জ করাটা অনেক বড় একটা ব্যাপার, একটা এলাকা চেঞ্জ করে চলে যাওয়া, তাই অনেকের হয়তো বাধ্য হয়েও থাকতে হয়। কিন্তু ঠাস করে আমি আর রেহান চলে যেতে পারি, দ্যাটস হোয়াট ফ্যাসিলিটি উই হ্যাভ। যাই হোক, এবং আমাদের সাথে আমাদের অতিথিরাও চলে যেতে পারবে। আর রাত প্রায় শেষের পথে, আর আন্টিকে এবং তার ফ্যামিলিকে জ্বালাতন আমরা করবো না। বাইরে গাড়ি রেডি আছে, আই থিঙ্ক উই শুড লিভ। ওকে, আজকের মতো যদিও আমরা এখানে আপনাদের সাথে বিদায় নিচ্ছি, তবে আমরা কি এরপর একটু চাটা খেয়ে চলে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই, চল। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকের মতো ডর এখানেই শেষ করছি আমরা। 59তম পর্ব নিয়ে ফিরে আসব আগামী বৃহস্পতিবার রাত 12টায়। প্রিয় শ্রোতা, ডরের মজা আরো বেশি পেতে, ডরকে অন্তরের মধ্যে আরো সুন্দর করে ধরার জন্য ডরের সময় পরিবর্তিত হয়ে এখন থেকে ডর শুরু হবে ঠিক রাত 12টায়। আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাই। যারা ডরকে শেষমেশ আরো একটু মনের মধ্যে জায়গা দিতে চান, প্লিজ চলে আসুন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio.fm 89.2। যারা ফোন করে ডরের স্টোরি বলতে চান, অভিজ্ঞতার মুখোমুখি হতে চান বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসের, প্লিজ কল আস। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0963892892। এছাড়া যারা ফেসবুকের মাধ্যমে স্টোরি লিখে পাঠাতে চান, তারা চলে আসতে পারেন আমার পার্সোনাল পেজেও www.facebook.com/kipriya.rj KEPRIA.RJ। আজকের মতো সাইনিং অফ। আবারও ফিরছি আগামী বৃহস্পতিবার রাত 12টায় আরজে কিপ্রিয়া এবং তার টিমের পক্ষ থেকে। শুভরাত্রি।